নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিপ্রদাস, আজের দ্বিতীয় পর্ব। প্রায় ঘণ্টাখানেক পরে বন্দনা ফল মূল মিষ্টান্নের সাদা পাথরের থালা হাতে নিয়ে বিপ্রদাসের ঘরে এসে দাঁড়াল। অন্নদার হাতে আসন ও জলের গ্লাস। জল হাতে সমস্তটা সে সযত্নে মুছে ঠাঁই করে দিল। বিপ্রদাস বন্দনার পানে চেয়ে সবিস্ময়ে বলল, তুমি কি আবার এখন স্নান করলে নাকি? আপনি খেতে বসুন বলে সে পাত্রটা নামিয়ে রাখল। বিপ্রদাস আসনে বসে পুনরায় সেই প্রশ্নই করল, সত্যি আবার স্নান করে এলে নাকি? অসুখ করবে যে। তা করুক, কিন্তু হাতে না খাবার ছলছুতো আবিষ্কার করতে আপনাকে দেব না, এই আমার পণ। স্পষ্ট করে বলতে হবে, তোমার ছোঁয়া খাবো না, তুমি ম্লেচ্ছ ঘরের মেয়ে। বিপ্রদাস হেসে বলল, বইয়ে পড়নি যে দুরাত্মার ছলের অভাব হয় না? পড়েছি, কিন্তু আপনি দুরাত্মাও নন, ভয়ানকও নন, আমাদেরই মতো দোষে গুণে জড়ানো মানুষ। তা না হলে সত্যই আজ ও বেচারাদের ডিনার বন্ধ করতে যেতাম না। কিন্তু সত্যি কারণটা কি? সত্যি কারণটাই আপনাকে বলেছি। আপনাদের পরিবারে ওটা চলে না, না দেশের বাড়িতে না এখানে। কিসের তরে ও কাজ করতে যাবেন? কিন্তু জানো তো, সবাই ওরা বিলেত ফেরত, এমনি খাওয়াতেই ওরা অভ্যস্ত। অভ্যেস যাই হোক, তবুও বাঙালি বাঙালি অতিথির ডিনার খেতে না পেয়ে মারা গেছে, কোথাও এমন নজির নেই। সুতরাং এই অজুহাত অগ্রাহ্য, ওটা আপনার বাজে কথা। তবে কাজের কথাটা কি শুনি? সে আমি ঠিক জানি নে, কিন্তু বোধহয় যা আপনি মুখে বলেন তার সবটুকু ভেতরে মানেন না। নইলে মাকে লুকিয়ে এ ব্যবস্থা করতে আপনি কিছুতেই রাজি হতেন না। লোকে আপনাকে মিথ্যে অত ভয় করে, যাকে করা দরকার সে আপনি নয়, আপনার মা। শুনে বিপ্রদাস কিছুমাত্র রাগ করল না, বরঞ্চ হেসে বলল, তুমি দুজনকেই চিনেছ, কিন্তু ব্যাপারটা যে মাকে লুকিয়ে হচ্ছিল এ খবর তুমি শুনলে কার কাছে? আমি জিজ্ঞাসা করে জেনে নিয়েছি। সে এত বড় দুর্ঘটনা যে মেজদি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। চিরদিন অভিসম্পাত করে বলবেন বন্দনার জন্যেই এমন হলো। তাই কিছুতেই এ কাজ করতে আপনাকে দিতে পারিনি আমি। তুমি আমার পরম আত্মীয়, কুটুম্বের মধ্যে সকলের বড়, এ তোমার যোগ্য কথা। কিন্তু লুকোচুরি না করে তোমার হাতে আমার খাওয়া চলে কিনা এ কথা সেই লোকটিকে জিজ্ঞাসা করেছিলে? বরঞ্চ জেনে এসো গিয়ে, ততক্ষণ আমি অপেক্ষা করে রইলুম। এই বলে সে হেসে খাবারের থালাটা একটুখানি ঠেলে দিল। বন্দনার মুখ প্রথমে লজ্জায় রাঙা হয়ে উঠল, পরে সামলে নিয়ে বলল, না, এ কথা তাকে জিজ্ঞাসা করতে আমি যেতে পারবো না। আপনার খেয়ে কাজ নেই। কিন্তু মুশকিল এই যে নিজের বাড়িতে তোমাকে উপবাসী রাখতেও তো পারি নে। এই বলে সে আহারে প্রবৃত্ত হল। বন্দনা ক্ষণকাল নীরব থেকে জিজ্ঞাসা করল, কিন্তু এর পরে কি করবেন? বাড়ি গিয়ে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করব। এই বলে সে হাসল, কিন্তু তার হাসি সত্ত্বেও এ সত্য না পরিহাস বন্দনা নিশ্চিত বুঝতে না পেরে পুনরায় স্তব্ধ হয়ে রইল। বিপ্রদাস বলল, মায়ের সঙ্গে বোঝাপড়া একটা হবেই, কিন্তু তোমার বোনের শাস্তি থেকে যে পরিত্রাণ পাবো এটা তার চেয়েও বড়। বলে পুনরায় সহাস্যে বলল, বিশ্বাস হলো না? আচ্ছা, আগে বিয়ে হোক, তখন মুকুজ্জে মশাইয়ের কথাটা বুঝবে। এই বলে সে খাবারের পাত্রটা নিঃশেষ করে উঠে দাঁড়াল। এদিকে ডিনার বাতিল হলো বটে, কিন্তু অন্যান্য রুচিকর আহার্যের আয়োজনে অবহেলা ছিল না। সুতরাং পরিতৃপ্তির দিক দিয়ে কোথাও ত্রুটি ঘটল না। কিন্তু সর্বকার্য সমাধা করার পরে বিছানায় শুয়ে বন্দনা ভাবছিল,
তার সম্বন্ধে বিপ্রদাসের আচরণ অপ্রত্যাশিতও নয়, হয়তো অন্যায়ও নয়, এবং আপনার জন হয়েও যে জন্য এতকাল ঘনিষ্ঠতা ও পরিচয় ছিল না, তাও এতদিনের প্রাচীন কাহিনী যে নতুন করে আঘাতবোধ করা শুধু বাহুল্য নয়, বিড়ম্বনা। প্রণাম করতে গেলে বিপ্রদাসের মা স্পর্শদোষ বাঁচিয়ে সরে গিয়েছিলেন। তার প্রতিবাদে বন্দনা না খেয়ে রাগ করে চলে এসেছে। শিক্ষাবিহীন নারীর উদ্ধত ধর্মবোধ তাকে আঘাত করেনি তা নয়, তথাপি এই মূঢ়তাকেও একদিন বিস্মৃত হওয়া সহজ। কিন্তু বিপ্রদাস যা করল তার প্রতিবাদে কি করা উচিত বন্দনা খুঁজে পেল না। তার হাতের ছোঁয়ার ফলমূল মিষ্টান্ন সে খেয়েছে সত্য, কিন্তু স্বেচ্ছায় নয়, দায় পড়ে। পাছে বলরামপুরের কদর্য কাণ্ড এখানেও ঘটে সেই ভয়, এই যেন পাগলের হাত থেকে আত্মরক্ষা করতে। কিন্তু এই অনাচার বিপ্রদাসের লেগেছে। বাড়ি ফিরে সে প্রায়শ্চিত্ত করবে এই কথাটা কেমন করে যেন নিশ্চয় অনুমান করে বন্দনার চোখে ঘুম এলো না। অথচ এ কথাও বহুবার ভাবল, ব্যাপারটা এত গুরুতর কিসের? তাদের চলার পথ তো এক নয়। সংসারে দুজনের জন্যই প্রশস্ত স্থান যথেষ্ট রয়েছে। দৈবাৎ সংঘর্ষ যদি একদিন বেঁধেই থাকে, বাঁধলই বা। এই প্রশ্নের মুখোমুখি হবার ডাক এ জীবনে তাকে কে দিচ্ছে? এমন করে সে আপনাকে আপনি শান্ত করবার চেষ্টাই করল, কিন্তু তবুও এই মানুষটির নিঃশব্দ অবজ্ঞা কোনো মতে মন থেকে দূর করতে পারল না। ভাবতে ভাবতে কখন একসময় সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অসুস্থ বাধাগ্রস্ত নিদ্রা অকস্মাৎ ভেঙে গেল। তখনও ভোর হয়নি। অসমাপ্ত নিদ্রার অবসন্ন জরিমা দুই চোখ আচ্ছন্ন করে রেখেছে, কিন্তু বিছানাতেও থাকতে পারল না। বাইরে এসে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে চেয়ে দেখল কালো আকাশ নিশান্তের অন্ধকারে গাঢ়তর হয়ে উঠেছে। দূরে বড় রাস্তায় কচিৎ কদাচিৎ গাড়ির শব্দ অস্ফুটে শোনা যায়। লোক চলাচলের তখনও অনেক বিলম্ব। সমস্ত বাড়িটাই একান্ত নীরব। সহসা চোখে পড়ল দ্বিতলে মায়ের পূজার ঘরে আলো জ্বলছে, এবং তারই একটা সূক্ষ্ম রেখা রুদ্ধ জানলার ফাঁক দিয়ে সামনের থামে এসে পড়েছে। একবার মনে করল চাকরেরা হয়তো আলোটা নেবাতে ভুলেছে, কিন্তু পরক্ষণেই মনে হল হয়তো এই বিপ্রদাস পুজোয় বসেছে। কৌতূহল অদম্য হয়ে উঠল। বুঝল হঠাৎ দেখা হয়ে গেলে লজ্জা রাখবার ঠাঁই থাকবে না। এই রাত্রে ঘর ছেড়ে নিচে আসার কোনো কারণই দেওয়া যাবে না, কিন্তু আগ্রহ সংবরণ করতে পারল না। ধ্যানের কথা বন্দনা পুস্তকে পড়েছে, ছবিতে দেখেছে, কিন্তু এর পূর্বে কখনো চোখে দেখেনি। নিঃশব্দ রাত্রির নিঃসঙ্গ অন্ধকারে সেই দৃশ্যই আজ তার দৃষ্টিগোচর হল। বিপ্রদাসের দুই চোখ মুদ্রিত, তার বলিষ্ঠ দীর্ঘ দেহ আসনের ওপর স্তব্ধ হয়ে আছে। ওপরের বাতির আলোটা তার মুখে, কপালে প্রতিফলিত হয়ে পড়েছে। বিশেষ কিছুই নয়, হয়তো আর কোনো সময় দেখলে বন্দনার হাসিই পেত, কিন্তু তন্দ্রাজড়িত চোখে এই মূর্তি আজ তাকে মুগ্ধ করে দিল। এইভাবে কতক্ষণ সে যে দাঁড়িয়েছিল তার হুঁশ নেই, কিন্তু হঠাৎ যখন চৈতন্য হল তখন পূবের আকাশ ফর্সা হয়ে গেছে, এবং ভৃত্যের দল ঘুম ভেঙে উঠল বলে। ভাগ্য ভালো যে ইতিমধ্যে জেগে উঠে কেউ তার সামনে এসে পড়েনি। আর সে অপেক্ষা করল না। ধীরে ধীরে উপরে উঠে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তেই গভীর নিদ্রামগ্ন হতে তার মুহূর্ত বিলম্ব হল না। দ্বারে করাঘাত করে অন্নদা ডাকল, বড্ড বেলা হয়ে গেল যে, উঠবেন না? বন্দনা ব্যস্ত হয়ে দ্বার খুলে বাইরে এসে দাঁড়াল। বাস্তবিকই বেলা হয়েছে। লজ্জিত হয়ে জিজ্ঞাসা করল, এরা বোধহয় আজও অপেক্ষা করে আছেন। একটু সকালে আমাকে তুলে দিলে না কেন? স্নান করে তৈরি হয়ে নিতে তো 1 ঘন্টার আগে পেরে উঠব না অন্নদা। তার বিপন্ন মুখের পানে চেয়ে অন্নদা হেসে বলল, ভয় নেই দিদি, আজ আর ওরা সবুর করতে পারেননি, শেষ করে নিয়েছেন। এখন যতক্ষণ খুশি স্নান করুন গে, কেউ পেঁচু ডাকবে না। শুনে বন্দনা যেন বেঁচে গেল। সেও হাসি মুখে বলল,
তোমাদের অনেক জিনিসই পছন্দ করি নে সত্যি, কিন্তু এটা করি। সকলের দল বেঁধে ঘড়ির কাঁটা মিলিয়ে যে গেলবার পালা নেই, এ মস্ত স্বস্তি। অন্নদা বলল, কিন্তু সকালে কি আপনার খিদে পায় না দিদি? একদিনও না, অথচ ছেলেবেলা থেকে নিত্যই খেয়ে আসছি। আচ্ছা যাই, আর দেরি করব না। এই বলে সে চলে গেল। ঘণ্টা 2 পরে নিচে বিপ্রদাসের সঙ্গে তার দেখা হলো। সে কাছারি ঘর থেকে কাজ সেরে বের হচ্ছিল। বন্দনা নমস্কার করল। চা খাওয়া হলো? হ্যাঁ। ওরা অপেক্ষা করতে পারলেন না, কিন্তু তোমারই। বন্দনা থামিয়ে দিয়ে বলল, সেজন্যে তো অনুযোগ করিনি মুখুজ্জে মশাই। বিপ্রদাস হেসে বলল, মেজাজের বাহাদুরি আছে তা অস্বীকার করব না, কিন্তু 2 বোনের মধ্যে প্রভেদটি যেন চন্দ্র সূর্যের মতো। শুনলাম নাকি শীঘ্রই যাচ্ছ বিলেতে শিক্ষাটা পাকা করে নিতে। যাও, ফিরে এসে একটা খবর দিও, গিয়ে একবার মূর্তিটা দেখে আসব। শুনে বন্দনা হেসে ফেলল, কিছু জবাব দিল না। বিপ্রদাস বলল, সে দেশে শুনেছি বেলা 12টা পর্যন্ত লোককে ঘুমোতে হয়। কঠিন সাধনা। তোমাকে কিন্তু কষ্ট করে সাধতে হবে না, এদেশ থেকেই আয়ত্ত হয়ে রইল। বন্দনা এবারও হাসল, কিন্তু তেমনই চুপ করে বিপ্রদাসের মুখের পানে চেয়ে রইল। নিতান্তই সাদা সিধে সাধারণ ভদ্র চেহারা, হাস্য পরিহাসে স্নেহশীল, তাদেরই একজন। অথচ কাল রাত্রির নীরবতায় নির্জন গৃহের মধ্যে স্তব্ধ মৌন এই মূর্তিটিকে কি যে রহস্যাবৃত মনে হয়েছিল, এই দিবালোকে সে কথা স্মরণ করে তার কৌতুকের সীমা রইল না। মুখুজ্জে মশাই, এরা কোথায়? কাউকে তো দেখছি না। তার মানে তাঁরা নেই, অর্থাৎ শ্বশুরমশাই এবং সস্ত্রীক ব্যারিস্টার মশাই 3 জনেই গেছেন হাওড়ায় রেলওয়ে স্টেশনে গাড়ি রিজার্ভ করতে। বন্দনা সবিস্ময়ে প্রশ্ন করল, সস্ত্রীক ব্যারিস্টার মশাই করতে পারেন, কিন্তু বাবা করতে যাবেন কেন? তার ছুটি শেষ হতে এখনো তো 8-10 দিন বাকি আছে। তাছাড়া আমাকে না বলে। বলবার সময় পাননি, বোধ করি ফিরে এসেই বলবেন। সকালে বোম্বাইয়ের অফিস থেকে জরুরি তার এসেছে। মুখের ভাব দেখে সন্দেহ রইল না যে না গেলেই নয়। কিন্তু আমি এত শিগগির আমি যেতে যাব কেন? বিপ্রদাসও সেই সুরে সুর মিলিয়ে বলল, নিশ্চয়ই যেতে যাবে কেন, আমিও তো ঠিক তাই বলি। বন্দনা বুঝতে না পেরে জিজ্ঞাসু মুখে চেয়ে রইল। বিপ্রদাস বলল, তা বোনটিকে একটা তার করে দাও না, দেওরটিকে সঙ্গে করে এসে পড়ুক। তোমাদের মিলবেও ভালো, অতিথি সৎকারের দায় থেকে আমিও অব্যাহতি পেয়ে বাঁচব। বন্দনা সভয়ে ব্যগ্রস্বরে জিজ্ঞাসা করে উঠল, সে কি সম্ভব হতে পারে মুখুজ্জে মশাই? মা কি কখনো এই প্রস্তাবে রাজি হবেন? আমাকে তো তিনি দেখতে পারেন না। একবার চেষ্টা করেই দেখো না। বলো তো তার করার একটা ফর্ম পাঠিয়ে দিই, কি বলো? বন্দনা উৎসুক চোখে ক্ষণকাল নিঃশব্দে চেয়ে থেকে বলল, থাকবে মুখুজ্জে মশাই, এ আমি পারবো না। তবে থাক। আমি বরঞ্চ বাবার সঙ্গে না হয় চলেই যাই। সেই ভালো। এই বলে বিপ্রদাস চলে গেল। খাবার টেবিলের উপর পিতার টেলিগ্রামটি পড়েছিল। বন্দনা খুলে দেখল, সত্যি বোম্বাই অফিসের তার। অত্যন্ত জরুরি, বিলম্ব করবার জো নেই। বন্দনা ঘরে গিয়ে আরেকবার তোরঙ্গ গোছাতে প্রবৃত্ত হল। বাবা তখনও ফেরেননি। ঘণ্টা কয়েক পরে অন্নদা ঘরে ঢুকে বলল, আপনার নামে একটা টেলিগ্রাম এসেছে দিদি, এই নিন। আমার টেলিগ্রাম? সবিস্ময় হাতে নিয়ে বন্দনা খুলে দেখল, বলরামপুর থেকে মা তাকেই তার করেছেন। স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন পিতার সঙ্গে সে যেন কোনো মতেই ফিরে না যায়। বৌমা দিজুকে নিয়ে রাত্রের গাড়িতে যাত্রা করছে। রাত্রের গাড়িতে আসছে মেজদি এবং সঙ্গে আসছে দ্বিজদাস। বন্দনার আনন্দ ধরে না। সেদিন দিদির শ্বশুরবাড়িতে নিজের আচরণের জন্য সে মনে মনে বড় লজ্জিত ছিল, অথচ প্রতিকারের উপায় পাচ্ছিল না। আজ অত্যন্ত অনিচ্ছাতেও
তাকে পিতার সঙ্গে বোম্বাইয়ে ফিরে যেতে হতো। অকস্মাৎ অভাবিত পথে এই সমস্যার সমাধান হয়ে গেল। টেলিগ্রামের কাগজখানা বন্দনা অনেকবার নাড়াচাড়া করল, অন্নদাকে পড়ে শোনালো এবং উৎসুকভাবে অপেক্ষা করে রইল বাবার জন্য এই ছোট্ট কাগজখানি তার হাতে তুলে দিতে। বিপ্রদাস বাড়িতে নেই। খোঁজ করে জানল কিছুক্ষণ পূর্বে তিনি বাইরে গেছেন। এ ব্যবস্থা তিনিই করেছেন, সুতরাং তাকে জানাবার কিছুই নেই। তবু একবার বলতেই হবে। অথচ এই বলার ভাষাটা সে মনে মনে আলোচনা করতে গিয়ে দেখল কোনো কথাই তার মনোপুত হয় না। আনন্দ প্রকাশের সহজ রাস্তাটা যেন কখন বন্ধ হয়ে গেছে। বহু নিন্দিত জমিদার জাতীয় এই কড়া ও গোঁড়া লোকটিকে তার শুরু থেকে খারাপই লেগেছিল। এখনও তিনি যথেষ্ট দুর্বোধ্য, তবুও ধীরে ধীরে তার মনের মধ্যে একটা পরিবর্তন ঘটছিল। সে দেখছিল এই মানুষটির আচরণ পরিমিত, কথা স্বল্প, ব্যবহার ভদ্র ও মিষ্ট, তবু কেমন একটা ব্যবধান তার প্রত্যেকটি পদক্ষেপে প্রতি মুহূর্তেই অনুভব করা যায়। সকলের মাঝখানে থেকেও সে সকলের থেকে দূরে বাস করে। আশ্রিত পরিজন, দাসী, চাকর, কর্মচারীবর্গ সকলে একে শ্রদ্ধা করে, ভক্তি করে, কিন্তু সর্বাপেক্ষা বেশি করে ভয়। তাদের ভাবটা যেন এমন, বড়বাবু অন্নদাতা, বড়বাবু রক্ষাকর্তা, বড়বাবু দুর্দিনের অবলম্বন, কিন্তু বড়বাবু কারো আত্মীয় নন। পিতৃবিয়োগে তাকে দায় জানানো যায়, কিন্তু পুত্রের বিবাহ উৎসবে আহারের নিমন্ত্রণ করা চলে না। এই ঘনিষ্ঠ সম্বন্ধটুকু তারা ভাবতে পারে না। কাল বন্দনা রান্নাঘরের দাসীটিকে সরল ও কিঞ্চিত নির্বোধ পেয়ে কথায় কথায় এর কারণ অনুসন্ধান করছিল, কিন্তু অনেক জেরা করেও কেবল এটুকু বের করতে পারল যে সে এর হেতু জানে না, শুধু সকলেই ভয় করে বলে সেও করে, এবং অপরকে প্রশ্ন করলেও বোধ করি এই উত্তরই মিলত। মুকুজ্জে পরিবারে যেন এক সংক্রামক ব্যাধি। সেদিন ট্রেনের মধ্যে দৈবাত সেই ক্ষুদ্র ঘটনাটুকু অবলম্বন করে বিপ্রদাসের বলিষ্ঠ প্রকৃতি বন্দনার কাছে ক্ষণিকের জন্য দেখা দিয়ে আবার সম্পূর্ণ আত্মগোপন করেছে। গাড়ির মধ্যে সেদিন কাছে বসে হাস্য পরিহাসের কত কথাই হয়ে গেল, কিন্তু আজ মনেই হয় না সেই মানুষটি এই বাড়ির বড়বাবু। হঠাৎ নিচে থেকে একটা গোলমাল উঠল। কে একজন ছুটে এসে খবর দিল তার পিতা রায় সাহেব স্টেশন থেকে ফিরেছেন খোঁড়া হয়ে। বন্দনা জানলা দিয়ে উঁকি মেরে দেখল পাঞ্জাবের ব্যারিস্টার ও তার পত্নী দুজনে দুই বগল ধরে সাহেবকে গাড়ি থেকে নিচে নামাচ্ছেন। তাঁর এক পায়ের জুতো মোজা খোলা ও তাতে খান 2-3 ভিজে রুমাল জড়ানো। প্ল্যাটফর্মে ভিড়ের হুড়মুড়িতে কে নাকি তার পায়ের উপর ভারী কাঠের বাক্স ফেলে দিয়েছে। লোকজনে ধরাধরি করে তাকে উপরে তুলে বিছানায় শুইয়ে দিল। দারোয়ান ছুটল ডাক্তার ডাকতে। ডাক্তার এসে ব্যান্ডেজ বেঁধে ওষুধ দিল। বিশেষ কিছু নয়, কিন্তু কিছুদিনের জন্য তার চলা হাঁটা বন্ধ হল। পরদিন বিকেলে সতী এসে পৌঁছল। বন্দনা কলরবে অভ্যর্থনা করতে গিয়ে থমকে দাঁড়িয়ে দেখল মোটর থেকে অবতরণ করছে শুধু মেজদি নয়, সঙ্গে আছেন শাশুড়ি দয়াময়ী। উচ্ছ্বসিত আনন্দ কলরল নিভে গেল। বন্দনা আড়ষ্টভাবে কোনো মতে একটা প্রণাম সেরে নিয়ে একধারে সরে দাঁড়াচ্ছিল, কিন্তু দয়াময়ী কাছে এসে আজ তার চিবুক স্পর্শ করে চুম্বন করলেন। হেসে জিজ্ঞাসা করলেন, ভালো আছো তো মা? বন্দনা মাথা নেড়ে সায় দিল। ভালো আছি। মা, হঠাৎ আপনি এসে পড়লেন যে? না এসে কি করি বলো তো? আমার একটি পাগলি মেয়ে রাগ করে না খেয়ে চলে এসেছে। তাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে না নিয়ে গেলে নিজে শান্তি পাই কই মা? বন্দনা কুণ্ঠিত হাস্যে বলল, কি করে জানলেন আমি রাগ করে এসেছি? আগে ছেলে মেয়ে হোক, আমার মতো তাদের মানুষ করে বড় করে তোলো, তখন আপনিই বুঝবে মেয়ে রাগ করলে কি করে মায়ে জানতে পারে। কথাগুলি তিনি এমন মিষ্টি করে বললেন যে বন্দনা আর কোনো জবাব না দিয়ে হেঁট হয়ে এবার তার পা ছুঁয়ে প্রণাম করল। উঠে দাঁড়িয়ে বলল, বাবা বড় অসুস্থ মা। অসুস্থ?
কি হয়েছে তার? পায়ে আঘাত লেগে কাল থেকে শয্যাগত, উঠতে পারেন না। এই বলে সে দুর্ঘটনার হেতু বিবৃত করল। দয়াময়ী ব্যস্ত হয়ে পড়লেন। চিকিৎসার ত্রুটি হয়নি তো? চলো তো, কোন ঘরে তোমার বাবা আছেন আমাকে নিয়ে যাবে। আগে তাকে দেখে আসি গে, তারপর অন্য কাজ। এই বলে তিনি সতীকে সঙ্গে নিয়ে বন্দনার পেছনে পেছনে ওপরে উঠে রায় সাহেবের ঘরে প্রবেশ করলেন। আজ তার পায়ের বেদনা বিশেষ ছিল না। এদের দেখে বিছানায় উঠে বসে নমস্কার করলেন। দয়াময়ী হাত তুলে প্রতি নমস্কার করে সহাস্যে বললেন, বেইমশাই, পা ভাঙল কি করে? কোথায় ঢুকেছিলেন? সতী ও বন্দনা দুজনেই অন্যদিকে মুখ ফেরাল। রায় সাহেব নিরীহ মানুষ, প্রতিবাদের সুরে বোঝাতে লাগলেন যে কোথাও ঢোকবার জন্য নয়, স্টেশন প্ল্যাটফর্মে বিনা দোষে এই দুর্গতি হয়েছে। দয়াময়ী হেসে বললেন, যা হবার হয়েছে। এখন থাকুন দিন কতক মেয়েদের জিম্মায় ঘরে বন্ধ। পাছে একটা মেয়েতে শাসন করে উঠতে না পারে, তাই আরেকটিকে টেনে আনলুম বেয়াই। দুজনে পালা করে এখন দিন কতক সেবা করুক। রায় সাহেব তাই বিশ্বাস করলেন এবং এই অনুগ্রহ ও সহানুভূতির জন্য বহু ধন্যবাদ দিলেন। আবার দেখা হবে, যাই এখন, হাত পা ধুই গে। এই বলে বিদায় নিয়ে দয়াময়ী নিজের ঘরে চলে এলেন। দ্বিতীয় মোটরে এসে পৌঁছল দ্বিজদাস ও তার ভ্রাতুষ্পুত্র বাসুদেব। মেজদির ছেলেকে বন্দনা সেদিন দেখতে পায়নি। সে ছিল পাঠশালায় এবং তার ছুটির পূর্বেই বন্দনা বাড়ি থেকে চলে এসেছিল। পিতামহীকে ছেড়ে বাসু থাকে না, তাই সঙ্গে এসেছে এবং তাঁরই সঙ্গে বাড়ি ফিরে যাবে। কাকা পরিচয় করিয়ে দিলে বাসুদেব প্রণাম করল। বন্দনার পায়ে জুতো দেখে সে মনে মনে বিস্মিত হল, কিন্তু কিছু বলল না। 8-9 বছরের ছেলে, কিন্তু জানে সব। বন্দনা সস্নেহে বুকের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করল, আমাকে চিনতে পারলে না বাসু? পেরেছি মাসিমা। কিন্তু তুমি তো ছিলে তখন 5-6 বছরের ছেলে, মনে থাকবার কথা তো নয় বাবা। তবু মনে আছে মাসিমা, তোমাকে দেখেই চিনতে পেরেছিলুম। আমাদের বাড়ি থেকে তুমি রাগ করে চলে গেলে, আমি ফিরে গিয়ে তোমাকে দেখতে পেলুম না। রাগ করে চলে যাবার কথা তুমি কার কাছে শুনলে? কাকাবাবু বলছিলেন ঠাকুরমাকে। বন্দনা দ্বিজদাসের প্রতি চেয়ে জিজ্ঞাসা করল, রাগ করার কথা আপনিই বা জানলেন কি করে? দ্বিজদাস বলল, এই শুধু আমিই নয়, বাড়ির সবাই জানে। তাছাড়া আপনি লুকোবার তো বিশেষ চেষ্টা করেননি। সবাই আমার রাগ করাটাই জানে, তার কারণটা কি জানে? সবাই না জানুক, আমি জানি। রায় সাহেবকে একলা টেবিলে খেতে দেওয়া হয়েছিল বলে। কারণটা যদি তাই হয়, আমার রাগ করাটা আপনি উচিত বিবেচনা করেন? করি, যদিও তাঁদেরও আর কোনো উপায় ছিল না। আপনি আমার বাবার সঙ্গে বসে খেতে পারেন? পারি, কিন্তু দাদা বারণ করলে পারি না। পারেন না? কিন্তু আপনাকে বারণ করার অধিকার দাদার আছে মনে করেন? সে তার ব্যাপার, আমার নয়। আমার পক্ষে দাদার অবাধ্য হওয়া আমি অনুচিত মনে করি। যা কর্তব্য বলে বোঝেন তা করার কি সাহস আপনার নেই? দ্বিজদাস ক্ষণকাল চুপ করে থেকে বলল, দেখুন, এ ঠিক সাহস অসাহসের বিষয় নয়। স্বভাবত আমি ভীতু লোক নই, কিন্তু দাদার প্রকাশ্য নিষেধ অবজ্ঞা করার কথা আমি ভাবতে পারি না। ছেলেবেলায় বাবার অনেক কথা আমি শুনিনি, দণ্ডও পাইনি তা নয়, কিন্তু আমার দাদা অন্য প্রকৃতির মানুষ। তাকে কেউ কখনো উপেক্ষা করে না। উপেক্ষা করলে কি হয়? কি হয় আমি জানি না, কিন্তু আমাদের পরিবারে এ প্রশ্ন আজও ওঠেনি। মেজদির চিঠিতে জানি দেশের জন্য আপনি অনেক কিছু করেন যা দাদার ইচ্ছার বিরুদ্ধে। সেসব করেন কি করে? তার ইচ্ছের বিরুদ্ধে হলেও তার নিষেধের বিরুদ্ধে নয়, তাহলে পারতুম না। বন্দনা মিনিট 2-3 নীরবে থেকে বলল, দিদির চিঠি থেকে আপনাকে যা ভেবেছিলুম তা আপনি নয়। এখন তাকে ভরসা দিতে পারবো, তাদের ভয় নেই। আপনার স্বদেশ সেবার অভিনয়ে
মুখুজ্জে বংশের বিপুল সম্পদের এক কণাও কোনোদিন লোকসান হবে না। দিদি নিশ্চিন্ত থাকতে পারেন। দিদির লোকসান হয় এই কি আপনি চান? বা তা কেন চাইব? আমি চাই তাদের ভয়ে ঘুঁচুক, তারা নির্ভয় হন। আপনার চিন্তা নেই, তারা নির্ভয়ই আছেন। অন্তত দাদার সম্বন্ধে কথা নিঃসংকোচে বলতে পারি। ভয় বলে কোনো বস্তু তিনি আজও জানেন না। ও তার প্রকৃতি বিরুদ্ধ। তার মানে ভয় জিনিসটা সবটুকু বাড়ির সকলে মিলে আপনারাই ভাগ করে নিয়েছেন। তার ভাগে আর কিছুই পড়েনি, এই তো? শুনে দ্বিজদাসও হাসল, বলল, হ্যাঁ অনেকটা তাই বটে। তবে আপনাকেও বঞ্চিত করা হবে না। সামান্য যে অবশিষ্ট আছে সেটুকু আপনিও পাবেন। 3-4 দিন একসঙ্গে আছেন, এখনো তাকে চিনতে পারেননি। না, আপনার কাছ থেকে তাকে চিনতে শিখবো আশা করে আছি। তাহলে প্রথম পাঠ নিন, ওই জুতো জোড়াটি খুলে ফেলুন। চাকর এসে বলল, মা আপনাদের ওপরে ডাকছেন। চলতে চলতে বন্দনা জিজ্ঞাসা করল, হঠাৎ মা এসেছেন কেন? প্রথম কৈলাস যাত্রা সম্বন্ধে মামিদের সঙ্গে পরামর্শ করা, আর দ্বিতীয় আপনাকে বলরামপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া। দেখবেন যেন না বলে বসবেন না। আচ্ছা, তাই হবে। মার সামনে আপনাকে মিশ্রায় বলা চলবে না। আপনি আমার বয়সে ছোট, বৌদিদির ছোট বোন, অতএব নাম ধরেই ডাকবো, যেন রাগ করে আবার একটা কাণ্ড বাঁধাবেন না। না, রাগ করব কেন? আপনি আমার নাম ধরেই ডাকবেন, কিন্তু আপনাকে ডাকবো কি বলে? দ্বিজদাস বলল, আমাকে দ্বিজুবাবু বলেই ডাকবেন, কিন্তু দাদাকে মুকুজ্জে মশাই বলা মানাবে না। তাকে সবাই বলে বড় দাদাবাবু, আপনাকেও ডাকতে হবে বড়দাদা বলে। এই হলো আপনার দ্বিতীয় পাঠ। কেন? তর্ক করলে শেখা যায় না, মেনে নিতে হয়। পাঠ মুখস্থ হলে এর কারণ প্রকাশ করব, কিন্তু এখন নয়। মুখুজ্জে মশাই কিন্তু নিজে আশ্চর্য হবেন। হলেও ক্ষতি নেই, কিন্তু মা বৌদিদি এরা বড় খুশি হবেন। এটা সত্যিই দরকার। আচ্ছা, তাই হবে। সিঁড়ির একধারে জুতো খুলে রেখে বন্দনা দয়াময়ীর ঘরে গিয়ে উপস্থিত হল। পেছনে গেল দ্বিজদাস ও বাসুদেব। তিনি তোরঙ্গ খুলে কি একটা করছিলেন এবং কাছে দাঁড়িয়ে অন্নদা বোধ করে গৃহস্থালির বিবরণ দিচ্ছিল। দয়াময়ী মুখ তুলে চাইলেন। কিছুমাত্র ভূমিকা না করে সহজ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার গা ধোয়া কাপড় ছাড়া হয়েছে মা? হ্যাঁ মা, হয়েছে। তাহলে একবার রান্নাঘরে যাও মা। এতগুলি লোকের কি ব্যবস্থা বামুন ঠাকুর করছে জানি নে। আমিও আহ্নিকটা সেরে নিয়েই যাচ্ছি। বন্দনা নীরবে চেয়ে রইল, কিন্তু সেদিকে দৃষ্টিপাতও করলেন না। বললেন, দ্বিজুর শরীরটা ভালো নেই, সকালেও ও কিছু খেয়ে আসেনি। ওর খাবারটা যেন একটু শিগগির হয় মা। এই বলে তিনি অন্নদাকে সঙ্গে করে পুজোর ঘরের দিকে চলে গেলেন। বন্দনার উত্তরের জন্য অপেক্ষাও করলেন না। বন্দনা জিজ্ঞাসা করল, কি অসুখ করলো? সামান্য একটু জ্বরের মতো। কি খাবেন এবেলা? ওই সাগু বার্লি ছাড়া যা দেবেন তাই। বন্দনা জিজ্ঞাসা করল, রান্নাঘরে যাব, শেষকালে কোনো গোলযোগ ঘটবে না তো? না, অন্নদা দিদি সেই পরিচয়ই বোধহয় আপনার দিয়েছেন। ওর কথা মা কখনো ঠেলতে পারেন না, ভারী ভালোবাসেন। ম্লেচ্ছ অপবাদরা বোধ করি আপনার কাটল। বন্দনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খুব আশ্চর্যের কথা। দ্বিজদাস স্বীকার করে বলল, হ্যাঁ, ইতিমধ্যে আপনি কি করেছেন, অন্নদা দিদি কি কি কথা মাকে বলেছেন জানি নে, কিন্তু আশ্চর্য হয়েছি আপনার চেয়েও ঢের বেশি আমি নিজে। কিন্তু আর দেরি করবেন না, যান খাবার ব্যবস্থা করুন গে, আবার দেখা হবে। এই বলে দুজনেই মায়ের ঘর থেকে বেরিয়ে এলো। কৈলাস তীর্থযাত্রায় পথের দুর্গমতার বিবরণ শুনে মামিরা পিছিয়েছেন। দয়াময়ীর নিজেরও বিশেষ উৎসাহ দেখা যায় না। তথাপি তার কলকাতায় কাটল 5-6 দিন দক্ষিণেশ্বর, কালীঘাট ও গঙ্গা স্নান করে। কাজের লোকের হাতেই কাজের ভার পড়ে।
এ বাড়ির প্রায় সমস্ত দায়িত্বই এসে ঠেকেছে বন্দনার কাছে। সতী কিছুই করে না, সকল ব্যাপারে বোনকে দেয় এগিয়ে, নিজে বেড়ায় শাশুড়ির সঙ্গে ঘুরে। তবু কোথাও বের হতে হলে তাকে ডাক দিয়ে বলে, বন্দনা আয় না ভাই আমাদের সঙ্গে, তুই সঙ্গে থাকলে কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে হয় না। বিপ্রদাসেরও আজকাল করে বাড়ি যাওয়া ঘটেনি। মা কেবলই বাধা দিয়ে বলেন, বিপিন চলে গেলে তাকে বাড়ি নিয়ে যাবে কে? সেদিন সন্ধ্যায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে ফিরে এলেন। বিপ্রদাসকে ডেকে আনলেন, উত্তেজনার সঙ্গে বলতে লাগলেন, বিপিন, তুই যাই বলিস বাবা, লেখাপড়া জানা মেয়েদের ধরনই আলাদা। বিপ্রদাস বুঝল এ বন্দনার কথা। জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? দয়াময়ী বললেন, কি হয়েছে? আজ মস্ত একটা লালমুখো সার্জেন এসে আমাদের গাড়ি আটকালে। ভাগ্যে মেয়েটা সঙ্গে ছিল, ইংরেজিতে কি দু কথা বুঝিয়ে বললে সাহেব তক্ষুনি গাড়ি ছেড়ে দিলে। নইলে কি হতো বলতো? সহজে হয়তো ছাড়তো না, নয়তো থানায় পর্যন্ত টেনে নিয়ে যেত। কি বিভ্রাটি ঘটত। তোর নতুন পাঞ্জাবি ড্রাইভারটা যেন জন্তু। বিপ্রদাস হেসে বলল, কি করেছিলে তোমরা? ধাক্কা দিয়েছিলে? বন্দনা এসে দাঁড়ালো। দয়াময়ী ঘাড় নেড়ে সায় দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, তোমার কথা বিপিনকে তাই বলছিলুম মা, লেখাপড়া জানা মেয়েদের ধরনই আলাদা। তুমি সঙ্গে না থাকলে সবাই আজ কি বিপদেই পড়তুম। কিন্তু সমস্ত দোষ সেই মেম বেটির। চালাতে জানে না, তবু চালাবে, জানে না তবু বাহাদুরি করবে। বিপ্রদাস সহাস্যে বলল, লেখাপড়া জানা মেয়েদের ধরনই ওই রকম মা। মেম সাহেব নিশ্চয়ই লেখাপড়া জানে। মা ও বন্দনা দুজনেই হাসলেন। বন্দনা বলল, মুখুজ্জে মশাই, সেটা মেম সাহেবের দোষ, লেখাপড়ার নয়। মা, আমি রান্নাঘরটা একবার ঘুরে আসি গে। কাল দ্বিজুবাবুর আটার রুটির ঠাকুর শক্ত করে ফেলেছিল, তার খাবার সুবিধে হয়নি। এই বলে সে চলে গেল। দয়াময়ী স্নেহের চোখে সেই দিকে ক্ষণকাল চেয়ে থেকে বললেন, সকল দিকে দৃষ্টি আছে, কেবল লেখাপড়াই নয় বিপিন, মেয়েটা জানে না এমন কাজ নেই। আর তেমনি মিষ্টি কথা, ভার দিয়ে নিশ্চিন্দি, সংসারের কিচ্ছুটি চেয়ে দেখতে হয় না। লেচ্ছ বলে আর ঘেন্না করো না তো মা। তোর এক কথা, ম্লেচ্ছ হতে যাবে কিসের জন্য? ওর মা একবার বিলেত গিয়েছিল বলেই লোকে মেম সাহেব বলে দুর্নাম রটালো, নইলে আমাদের মতোই বাঙালি ঘরের মেয়ে। বন্দনা জুতো পরে, তা পরলেই বা, বিদেশে অমন সবাই পরে, লোকজনের সামনে বার হয়, তাতেই বা দোষ কি? বোম্বাইয়ে তো আর ঘোমটা দেওয়া নেই, ছেলেবেলা থেকে যা শিখেছে তাই করে। আমার যেমন বৌমা তেমনি ও। বাপের সঙ্গে চলে যাবে বলছে, শুনলে মন কেমন করে বাবা। মন কেমন করলে চলবে কেন মা? বন্দনা থাকতে আসেনি, দুদিন পরে ওকে যেতেই তো হবে। যাবে সত্যি, কিন্তু ছেড়ে দিতে মন চায় না, ইচ্ছে করে চিরকাল ধরে রেখে দিই। বিপ্রদাস ক্ষণকাল মৌন থেকে বলল, সে তো আর সত্যি হবার জো নেই মা। পরের মেয়েকে অত জড়িও না, দুদিনের জন্য এসেছে সেই ভালো। এই বলে সে কিছু অন্য মনস্কের মতো বাইরে চলে গেল। কথাটা দয়াময়ীর বেশ মনোপুত হল না, কিন্তু সে ক্ষণকালের ব্যাপার মাত্র। বলরামপুরে ফেরবার কেউ নাম করেন না। তাঁদের দিনগুলো কাটতে লাগলো যেন উৎসবের মতো, হেসে গল্প করে এবং চতুর্দিকে পরিভ্রমণ করে। সকলের সঙ্গেই হাস্য পরিহাসে এতটা হালকা হতে দয়াময়ীকে ইতিপূর্বে কেউ কখনো দেখেনি। তার অন্তরে কোথায় যেন একটা আনন্দের উৎস নিরন্তর প্রবাহিত হচ্ছিল। তার বয়স ও প্রকৃতিসিদ্ধ গাম্ভীর্যকে সেই স্রোতে মাঝে মাঝে যেন ভাসিয়ে দিতে চায়। সতীর সঙ্গে আভাসী ইঙ্গিতে প্রায় কি কথা হয়, তার অর্থ শুধু শাশুড়ি বধূই বোঝে। আরও একজন হয়তো কিছু একটা অনুমান করে, সে অন্নদা। সস্ত্রীক পাঞ্জাবের ব্যারিস্টার সাহেব এতদিন থেকে কাল বাড়ি গেছেন।
তাদের উভয়ের নামই বসন্ত। এই নিয়ে দয়াময়ী যাবার সময় কৌতুক করেছিলেন এবং প্রতিশ্রুতি করিয়ে নিয়েছেন যে কর্মস্থলে ফেরবার পূর্বে আবার দেখা দিয়ে যেতে হবে, হয় কলকাতায় নয় বলরামপুরে। রায়সাহেবের পা ভালো হয়েছে, আগামী সপ্তাহে তিনি বোম্বাই যাত্রা করবেন। দয়াময়ী নিজে দরবার করে বন্দনার কিছুদিনের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছেন। সে যে বোম্বাইয়ের পরিবর্তে বলরামপুরে গিয়ে অন্তত আরও একটা মাস দিদির কাছে অবস্থান করবে, এ ব্যবস্থা পাকা হয়েছে। মুখুজ্জেদের মামলা মকদ্দমা হাইকোর্টে লেগেই থাকে। একটা বড় রকম মামলার তারিখ নিকটবর্তী হচ্ছিল, তাই বিপ্রদাস স্থির করল আর বাড়ি না গিয়ে এই দিনটা পার করে দিয়ে সকলকে নিয়ে দেশে ফিরবে। নানা কাজে তাকে সর্বদাই বাইরে থাকতে হয়। আজ ছিল রবিবার। দয়াময়ী এসে হাসি মুখে বললেন, একটা মজার কথা শুনেছিস বিপিন? বিপ্রদাস আদালতের কাগজ দেখছিল, চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, কি কথা মা? দ্বিজুদের কি একটা হাঙ্গামার মিটিং ছিল আজ। পুলিশে হতে দেবে না, আর ওরা করবেই। লাঠালাঠি মাথা পাটাপাটি হতোই, শুনে ভয়ে মরি। সে গেছে নাকি? না, সেই কথাই তো তোকে বলতে এলুম। কারো মানা শুনবে না, এমনকি ওর বৌদিদির কথা পর্যন্ত না। শেষে শুনতে হলো বন্দনার কথা। খবরটা যত মজারই হোক, মায়ের সুপরিচিত মর্যাদায় কোথায় যেন একটু ঘা দিল। বিপ্রদাস মনে মনে বিস্মিত হয়েও শুধু মুখে বলল, সত্যি নাকি? তাই তো হলো দেখলুম। কবে নাকি ওদের শর্ত হয়েছিল, এখানে একজন জুতো পরবে না, চাল চলনে এ বাড়ির নিয়ম লঙ্ঘন করবে না, আর তার বদলে অন্যজনকে তার অনুরোধ মেনে চলতে হবে। বন্দনা ওর ঘরে ঢুকে শুধু বললে, দ্বিজুবাবু, শর্ত মনে আছে তো? আপনি কিছুতেই আজ যেতে পারবেন না। দ্বিজু স্বীকার করে বললে, বেশ, তাই হবে, যাব না। শুনে আমার ভাবনা ঘুচল বিপিন। কি করে আসবে, কি ফ্যাসাদ বাঁধবে, কর্তা বেঁচে নেই, কি ভয়ে ভয়ে যে ওকে নিয়ে থাকি তা বলতে পারি নে। বিপ্রদাস চুপ করে রইল। মা বলতে লাগলেন, আগে তবু ওর স্কুল কলেজ পড়াশোনা এক্সামিন পাশ করা ছিল, এখন সে বেলায় ঘুচেছে। হাতে কাজ না থাকলে বাইরের কোন ঝঞ্ঝাট যে কখন ঘরে টেনে আনবে তা কেউ বলতে পারে না। ভাবি শেষ পর্যন্ত এত বড় বংশের ও একটা কলঙ্ক না হয়ে দাঁড়ায়। বিপ্রদাস হেসে ঘাড় নাড়ল, বলল, না মা, সে ভয় করো না। দ্বিজু কলঙ্কের কাজ কখনো করবে না। ধর, যদি হঠাৎ একটা জেল হয়েই যায়, সে আশঙ্কা কি নেই? আশঙ্কা আছে মানি, কিন্তু জেলের মধ্যে তো কলঙ্ক নেই মা। কলঙ্ক আছে কাজের মধ্যে। তেমন কাজ সে কোনোদিনই করবে না। ধরো যদি আমারই কখনো জেল হয়, হতেও তো পারে, তখন কি আমার জন্য তুমি লজ্জা পাবে মা? বলবে কি বিপিন আমার বংশের কলঙ্ক? কথাটা দয়াময়ীকে শুলবিদ্ধ করল। কি জানি, কোনো নিহিত ইঙ্গিত নেই তো। এই ছেলেটিকে বুকে করে এত বড় করেছেন, বেশ জানতেন সত্যের জন্য, ধর্মের জন্য বিপ্রদাস পারে না এমন কাজ নেই। কোনো বিপদ, কোনো ফলাফলই সে গ্রাহ্য করে না অন্যায়ের প্রতিবাদ করতে। যখন তার মাত্র 18 বছর বয়স, তখন একটি মুসলমান পরিবারের পক্ষ নিয়ে সে একাকী এমন কাণ্ড করেছিল যে কি করে প্রাণ নিয়ে ফিরতে পারল তা আজও দয়াময়ীর সমস্যার ব্যাপার। বন্দনার মুখে সেদিনকার ট্রেনের ঘটনা শুনে তিনি শঙ্কায় একেবারে নির্বাক হয়ে গিয়েছিলেন। দ্বিজুর জন্য যেমন উদ্বেগ আছে সত্য, কিন্তু অন্তরে ঢের বেশি ভয় আছে তার এই বড় ছেলেটির জন্য। মনে মনে ঠিক এই কথাই ভাবছিলেন। বিপ্রদাস বলল, কেমন মা, কলঙ্কের দুর্ভাবনা গেল তো? জেল হঠাৎ একদিন আমারও হয়ে যেতে পারে যে। দয়াময়ী অকস্মাৎ ব্যাকুল হয়ে বলে উঠলেন, বালাই ষাট, ওসব অলক্ষণে কথা তুই বলিস নে বাবা। জেল হবে তোর আমি বেঁচে থাকতে? এতদিন ঠাকুর দেবতাকে ডেকেছি তবে কেন? এত সম্পত্তি রয়েছে কিসের জন্যে? তার আগে সর্বস্ব বেচে ফেলবো, তবু এ ঘটতে দেব না বিপিন। বিপ্রদাস হেঁট হয়ে তার পদধূলি নিল।
দয়াময়ী সহসা তাকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, দ্বিজুর যা হয় হোক গে, কিন্তু তুই আমার চোখের আড়াল হলে আমি গঙ্গায় ডুবে মরব বিপিন। এ আমি সইতে পারবো না, তা জেনে রাখিস। বলতে বলতে কয়েক ফোঁটা জল তার চোখ দিয়ে পড়ে গেল। মা, এবেলা কি? বলতে বলতে বন্দনা ঘরে ঢুকল। দয়াময়ী তাকে ছেড়ে দিয়ে চোখ মুছে ফেললেন। বন্দনার বিস্মিত মুখের দিকে চেয়ে সহাস্যে বললেন, ছেলেটাকে অনেকদিন বুকে করিনি, তাই একটু স্বাদ হলো নিতে। বন্দনা বলল, বুড়ো ছেলে, আমি কিন্তু সকলকে বলে দেব। দয়াময়ী প্রতিবাদ করে বললেন, তা দিও, কিন্তু বুড়ো কথাটি মুখে এনো না মা। এই তো সেদিনের কথা, বিয়ের কোণে উঠোনে এসে দাঁড়িয়েছি, আমার পিস শাশুড়ি তখনও বেঁচে। বিপিনকে আমার কোলে ফেলে দিয়ে বললেন, এই নাও তোমার বড় ছেলে বৌমা। কাজকর্মের ভিড়ে অনেকক্ষণ কিছু খেতে পাইনি, আগে খাইয়ে ওকে ঘুম পাড়াওগে, তারপর হবে অন্য কাজ। তিনি বোধহয় দেখতে চাইলেন আমি পারি কিনা, কি জানি পেরেছি কিনা। এই বলে তিনি আবার হাসলেন। বন্দনা জিজ্ঞাসা করল, আপনি তখন কি করলেন মা? ঘোমটার ভেতর দিয়ে চেয়ে দেখি একতাল সোনা দিয়ে গড়া জ্যান্ত পুতুল বড় বড় চোখ মেলে আশ্চর্য হয়ে আমার পানে তাকিয়ে আছে। বুকে করে নিয়ে দিলুম ছুট। আচার অনুষ্ঠান তখনও অনেক বাকি, সবাই হৈ হৈ করে উঠল, আমি কিন্তু কান দিলুম না। কোথায় ঘর কোথায় দৌড় চিনি নে, যে দাসীটি সঙ্গে দৌড়ে এসেছিল সে ঘর দেখিয়ে দিলে। তাকেই বললুম, আনো তো ঝি আমার খোকার দুধের বাটি, ওকে না খাইয়ে আমি এক পা নড়ব না। সেদিন পাড়া প্রতিবেশী মেয়েরা কেউ বললে বেহায়া, কেউ আরও কত কি, আমি কিন্তু গ্রাহ্যই করলুম না। মনে মনে বললুম, বলুক গে ওরা, যে রত্ন কোলে পেলুম তাকে তো আর কেউ কেড়ে নিতে পারবে না। আমার সেই ছেলেকে তুমি কিনা বলো বুড়ো। 30 বছর পূর্বের ঘটনা স্মরণ করতে অশ্রু জলে ও হাসিতে মিশে মুখখানি তার বন্দনার চোখে অপূর্ব হয়ে দেখা দিল। অকৃত্রিম স্নেহের সুগভীর তাৎপর্য এমন করে উপলব্ধি করার সৌভাগ্য তার আর কখনো ঘটেনি। অভিভূত চোখে ক্ষণকাল চেয়ে থেকে সে নিজেকে সামলে নিল, হেসে বলল, মা, আপনার দুটি ছেলের কোনটিকে বেশি ভালোবাসেন সত্যি করে বলুন তো? শুনে দয়াময়ী হাসলেন, বললেন, অসম্ভব সত্যি হলেও বলতে নেই মা, শাস্ত্রে নিষেধ আছে। বন্দনা বাইরের লোক, সবেমাত্র পরিচয় হয়েছে। এর সামনে এই সকল পূর্বকথার আলোচনায় বিপ্রদাস অস্বস্তি বোধ করছিল। বলল, বললেও তুমি বুঝবে না বন্দনা, তোমার কলেজের ইংরেজি পুঁথির মধ্যে এসব তত্ত্ব নেই। তার সঙ্গে মিলিয়ে যাচাই করতে গিয়ে মায়ের কথা তোমার ভারী অদ্ভুত ঠেকবে। এই আলোচনা থাক। শুনে বন্দনা খুশি হলো না, বলল, ইংরেজি পুঁথি আপনিও তো কম পড়েননি মুখুজ্জে মশাই, আপনিই বা তবে বোঝেন কি করে? কে বললে মাকে আমরা বুঝি বন্দনা? বুঝিনি। এসব তত্ত্ব শুধু আমার মায়ের পুঁথিতেই লেখা আছে। তার ভাষা আলাদা, অক্ষর আলাদা, ব্যাকরণ আলাদা। সে কেবল উনি নিজেই বোঝেন, আর কেউ না। হ্যাঁ মা, যা বলতে এসেছিলে সে তো এখনো বললে না। বন্দনা বুঝল এই ইঙ্গিত তাকে। বলল, মা, এবেলার রান্নার কথা আপনাকে জিজ্ঞাসা করতে এসেছিলুম। আমি যাই, কিন্তু আপনিও একটু শীঘ্র করে আসুন, সব ভুলে গিয়ে আবার যেন ছেলে কোলে করে বসে থাকবেন না। এই বলে বিপ্রদাসকে সে একটু কটাক্ষ করে চলে গেল। সে চলে গেলে দয়াময়ীর মুখের পরে দুশ্চিন্তার ছায়া পড়ল। ক্ষণকাল ইতস্তত করে দ্বিধার কণ্ঠে বললেন, বিপিন, তুই তো খুব ধার্মিক, জানিস তো বাবা, মাকে কখনো ঠকাতে নেই। দোহাই মা, অমন করে তুমি ভূমিকা করো না। কি জিজ্ঞাসা করবে করো। তুই হঠাৎ আজ ও কথা বললি কেন, যে তোরও জেল হতে পারে? কৈলাসে যাবার সংকল্প আমি এখনো ত্যাগ করিনি বটে, কিন্তু আর তো আমি এক পাও নড়তে পারবো না বিপিন। বিপ্রদাস হেসে ফেলল, বলল,
কৈলাসে পাঠাতে আমিও ব্যস্ত নই মা, কিন্তু সে দোষ আমার ঘাড়ে শেষকালে যেন চাপিও না। ওটা শুধু একটা দৃষ্টান্ত। দ্বিজুর কথায় তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে কেবল জেলে যাবার জন্যই কারো বংশে কলঙ্ক পড়ে না। ওতে আমি ভুলবো না বিপিন। এলোমেলো কথা বলার লোক তুই নয়। হয় কি করেছিস, নয় কি একটা করার মতলবে আছিস। আমাকে সত্যি করে বল। তোমাকে সত্যি করেই বলছি, আমি কিছুই করিনি। কিন্তু মানুষের মনের মধ্যে কত রকমের মতলব আনাগোনা করে তার কি কোনো সঠিক নির্দেশ দেওয়া চলে মা? দয়াময়ী পূর্বের মতো মাথা নেড়ে বললেন, না, তাও না। নইলে তোকে দেখলেই কেন আজকাল আমার মন কেমন করে। তোকে মানুষ করেছি, আমি বেঁচে থাকতেই শেষকালে এত বড় নিমক-হারামি করবি বাবা? বলতে বলতেই তাঁর দুই চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। বিপ্রদাস বিপন্ন হয়ে বলল, অমঙ্গল কল্পনা করে তুমি যদি মিথ্যে ভয় পাও মা, আমি তার কি প্রতিকার করতে পারি বলো? তুমি তো জানো তোমার অমতে কখনো একটা কাজও আমি করিনি। করো না সত্যি, কিন্তু কাল দ্বিজুকে ডেকে পাঠিয়ে কেন বলেছ কাজকর্ম সমস্ত বুঝে নিতে? ও বড় হলো, আমাকে সাহায্য করবে না? ওর কতটুকু শক্তি আমাকে ভোলাস নে বিপিন। তুই আজ এত ক্লান্ত যে তোর প্রয়োজন হলো ওর সাহায্য নেবার। কি তোর মনে আছে আমাকে খুলে বল। বিপ্রদাস চুপ করে রইল। এ কথা বলল না যে তিনি নিজেই এইমাত্র দ্বিজদাসের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করতে তাকে বলেছিলেন। কিন্তু এরই আভাস পাওয়া গেল দয়াময়ীর পরবর্তী কথায়। বলতে লাগলেন, আমাদের এ পুণ্যের সংসার, ধর্মের পরিবার, এখানে অনাচার সয় না। আমাদের বাড়ি নিয়মের কড়াকড়িতে বাঁধা। তোর বিয়ে দিয়েছিলুম আমি 17 বছর বয়সে, সে তোর মত নিয়ে নয়, আমাদের সাধ হয়েছিল বলে। কিন্তু দ্বিজু বলে সে বিয়ে করবে না। ও MA পাশ করেছে, ওর ভালো মন্দ বোঝবার শক্তি হয়েছে, ওর ওপর কারো জোর খাটবে না। সে যদি সংসারী না হয় তাকে আমার বিশ্বাস নেই। আমার শ্বশুরের বিষয় সম্পত্তিতে সে যেন হাত দিতে না আসে। বিপ্রদাস জিজ্ঞাসা করল, দ্বিজু কবে বললে সে বিয়ে করবে না? প্রায় তো বলে বিয়ে করবার লোক অনেক আছে, তারা করুক, ও করবে শুধু দেশের কাজ। তোরা ভাবি সেখানে এসে পর্যন্ত আমি দিনরাত ঘুরে বেড়াই, খুব মনের সুখে আছি। কিন্তু সুখে নেই। এর ওপর তুই দিলি আজ জেলের দৃষ্টান্ত, যেন আমাকে বোঝাবার আর কোনো দৃষ্টান্তই তোর হাতে ছিল না। একদিন কিন্তু টের পাবি বিপিন। ওর বৌদিদিকে হুকুম করতে বলো না মা। তার কথাও সে শুনবে না। শুনবে মা, শুনবে, সময় হলেই শুনবে। আর যদি আমাকে আদেশ করো তো তার পাত্রের সন্ধান করতে পারি। বন্দনা এসে ঘরে ঢুকলো, অনুযোগের সুরে বলল, কই এলেন না তো? আমি কতক্ষণ ধরে বসে আছি মা। চলো মা, যাচ্ছি। বিপ্রদাস বলল, আমাদের অক্ষয়বাবুর সেই মেয়েটিকে তোমার মনে আছে মা? এখন সে বড় হয়েছে, মেয়েটি যেমন রূপে তেমনি গুণে। আমাদেরই স্বঘর, বলো তো গিয়ে দেখে আসি, কথাবার্তা বলি। আমার বিশ্বাস দ্বিজুর অপছন্দ হবে না। না না, সে এখন থাক। বলে দয়াময়ী পলকের জন্য একবার বন্দনার মুখের পানে চেয়ে দেখলেন। বললেন, সতীর ইচ্ছে? না না বিপিন, বৌমাকে জিজ্ঞাসা না করে সেসব কিছু করে কাজ নেই। বন্দনা কথা বলল। সুন্দর শান্ত চোখে উভয়ের প্রতি দৃষ্টিপাত করে বলল, তাতে দোষ কি মা? এই তো কলকাতায়, চলুন না দিদিকে নিয়ে আমরা গিয়ে দেখে আসি গে। শুনে দয়াময়ী বিব্রত হয়ে পড়লেন। কি যে জবাব দেবেন ভেবে পেলেন না। বিপ্রদাস বলল, এ উত্তম প্রস্তাব মা। অক্ষয়বাবু স্বধর্মনিষ্ঠ পণ্ডিত ব্রাহ্মণ, সংস্কৃতের অধ্যাপক। মেয়েকে স্কুল কলেজ থেকে পাশ করাননি বটে, কিন্তু যত্ন করে শিখিয়েছেন অনেক। একদিন তাঁদের ওখানে আমার নিমন্ত্রণ ছিল, সেদিন মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম আমি অনেক কথা। মনে হয়েছিল
বাপ সাধ করে মেয়েটির নাম যে রেখেছিলেন মৈত্রেয়ী, তা অসার্থক হয়নি। যাও না মা, গিয়ে একবার তাকে দেখে আসবে। তোমার বড় বউ অন্তত মনে মনে স্বীকার করবেন তিনি ছাড়াও সংসারের রূপসী মেয়ে আছে। মা হাসতে চাইলেন, কিন্তু হাসি এলো না, মুখে কথাও জোগালো না। বন্দনা পুনরায় অনুরোধ করল, চলুন না মা, আমরা গিয়ে একবার মৈত্রীকে দেখে আসি গে। বেশি দূর তো নয়। দয়াময়ী চেয়ে দেখলেন বন্দনার মুখের পরে এখন সে লাবণ্য আর নেই, যেন ছায়ায় ঢাকা দিয়েছে। এইবার এতক্ষণে তিনি জবাব খুঁজে পেলেন, বললেন, না মা, দূর বেশি নয় জানি, কিন্তু সে সময় আমার নেই। চলো আমরা যাই, এবেলায় কি রান্না হবে দেখি গে। এই বলে তিনি তার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যা বন্দনা সেরে বিপ্রদাস সেইমাত্র নিজের লাইব্রেরি ঘরে এসে বসেছে। সকালের ডাকে যে সকল দলিলপত্র বাড়ি থেকে এসেছে সেগুলো দেখা প্রয়োজন। এমনি সময় মা এসে প্রবেশ করলেন। হ্যাঁ রে বিপিন, তুই কি বাড়িয়েই বলতে পারিস। বিপ্রদাস চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। কিসের মা? অক্ষয়বাবুর মেয়ে মৈত্রীকে যে আমরা দেখে এলুম। মেয়েটি কি মন্দ? দয়াময়ী একটু ইতস্তত করে বললেন, না, মন্দ বলি নে, সচরাচর এমন মেয়ে চোখে পড়ে না সে সত্যি, কিন্তু তাই বলে আমার বৌমার সঙ্গে তার তুলনা করলি? বৌমার কথা যাক, কিন্তু রূপে বন্দনার কাছেই কি সে দাঁড়াতে পারে? বিপ্রদাস বিস্ময়াপন্ন হয়ে বলল, তবে বুঝি তোমরা আর কাউকে দেখে এসেছ, সে মৈত্রেয়ী নয়? তাই বটে, আমাদের সঙ্গে তার কত কথা হলো, কি যত্ন করেই না সে বৌমাদের খাওয়ালে। তারপরে কত বই, কত লেখাপড়ার কথাবার্তা বন্দনার সঙ্গে তার হলো, আর তুই বলিস আমরা কাকে দেখে এসছি? বন্দনার সব প্রশ্নের সে জবাব হয়তো দিতে পারেনি, কিন্তু মা, লেখাপড়ায় বন্দনা স্কুল কলেজে কত বই পড়ে কতগুলো পরীক্ষা পাশ করেছে, আর তার শুধু বাপের কাছে ঘরে বসে শেখা। এই যেমন আমার সঙ্গে তোমার ছোট ছেলের তফাৎ। শুনে দয়াময়ীর দুচোখ কৌতুকে নিচে উঠল। চুপ কর বিপিন, চুপ কর। দিজু ও ঘরে আছে, শুনতে পেলে লজ্জায় বাড়ি ছেড়ে পালাবে। তোর মা মুখ্যু বলে কি এতই মুখ্যু যে কলেজের পাশ করাকেই চতুর্বর্গ ভাববে? তা নয় রে, বরঞ্চ ছোট ছোট কথায় মিষ্টি করে সে বন্দনার সকল কথারই জবাব দিয়েছে। গাড়িতে আস্তে আস্তে মেয়েটির কত প্রশংসাই বন্দনা করলে। কিন্তু আমি বলি, আমাদের গেরস্থ ঘরে দরকার কি বাপু অত লেখাপড়ায়? আমার একটা বউ যেমন হয়েছে, আরেকটি তেমনি হলেই আমার চলে যাবে। নইলে বিদ্যের গুমরে সে যে মনে মনে গুরুজনদের তুচ্ছতাচ্ছিল্য করবে, সে হবে না। বিপ্রদাস বুঝল জেরার জবাবটা মায়ের এলোমেলো হয়ে যাচ্ছে। হেসে বলল, সে ভয় করো না মা, বিদ্যে যাদের কম গুমর হয় তাদেরই বেশি। ও বাপের কাছে যদি সত্যি সত্যি কিছু শিখে থাকে, আচার আচরণে সকলের নিচু হয়েই থাকবে, তুমি দেখো। যুক্তিটা মা অস্বীকার করতে পারলেন না, বললেন, এ কথা তো সত্যি, কিন্তু আগে থেকে জানবো কি করে বল? তাছাড়া আমাদের পাড়াগাঁয়ে বিদ্যের কম বেশি কেউ যাচাই করতে আসে না। কিন্তু বউ দেখতে এসে সকলে যে নাক তুলে বলবে, বুড়ো মাগির কি চোখ ছিল না যে অমন বউয়ের পাশে এই বউ এনে দাঁড় করালে? এ আমার সইবে না বাবা। বিপ্রদাস ক্ষণকাল মৌন থেকে বলল, কিন্তু অক্ষয়বাবুকে তো একটা জবাব দিতে হবে মা। সেদিন তাকে ভরসা দিয়েছিলুম, আমার মায়ের বোধহয় অমত হবে না। শুনে দয়াময়ী ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, ও কথা না বললেই ভালো হতো বিপিন। তা সে যাই হোক, বৌমার মত কি হচ্ছে আগে শুনি, তারপর তাকে বললেই হবে। বিপ্রদাস বলল, অক্ষয়বাবু আমাদের নিতান্ত পর নয়, এতদিন পরিচয় ছিল না বলেই তা প্রকাশ পায়নি, কিন্তু আত্মীয়তার জন্যই বলিনে। কিন্তু তোমার আর এক ছেলের যখন বিয়ে দিয়েছিলে, নিজের ইচ্ছাতেই দিয়েছিলে,
অন্য কাউকে জিজ্ঞাসা তো করতে যাওনি, আর এর বেলাতেই কি যত মত জানাজানির দরকার হলো মা? তর্কে হেরে হাসি মুখে বললেন, কিন্তু এখন যে বুড়ো হয়েছি বাবা, আর কতকাল বাঁচব বলতো? কিন্তু চিরকাল যাকে নিয়ে ঘর করতে হবে তার মত না নিয়ে বিয়ে দিতে পারি? না না, ও দুদিন তুই আমাদের ভাবতে দে। এই বলে তিনি বের হয়ে গেলেন। বাইরে এসে দয়াময়ী নিজের ঘরের দিকে না গিয়ে বেয়াইয়ের ঘরের উদ্দেশ্যে চললেন। এই কদিনের ঘনিষ্ঠতায় বন্দনার পিতার কাছে তার অনেকটা সংকোচ কেটে গিয়েছিল। প্রায়ই নিজে এসে তার তত্ত্ব নিয়ে যেতেন। এদিকে সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। আহ্নিকে বসলে শীঘ্র উঠতে পারবেন না ভেবে তার ঘরে এসে ঢুকলেন। কেমন আছেন? কথাটা সম্পূর্ণ হতে পারল না। ঘরের অপর প্রান্তে বসে একটি সুদর্শন যুবক বন্দনার সঙ্গে মৃদু কণ্ঠে গল্প করছিল। নিখুঁত সাহেবী পোশাকের এই অপরিচিত লোকটির সম্মুখে হঠাৎ এসে পড়ায় দয়াময়ী সলজ্জে পিছিয়ে যাবার উপক্রম করতেই রায় সাহেব বলে উঠলেন, এই কোথায় পালাচ্ছেন বেয়ান? আরে ও যে আমাদের সুধীর, ওকে লজ্জা কিসের? ও তো বিপ্রদাস দ্বিজদাসেরই মতো আপনার ছেলে। এই আমার অসুখের খবর পেয়ে মাদ্রাজ থেকে দেখতে এসেছে। সুধীর, ইনি বন্দনার দিদির শাশুড়ি, বিপ্রদাসের মা, একে প্রণাম করো। সুধীরের প্রণাম করার হয়তো অভ্যাস নেই, ও পোশাকে করাও কঠিন। সে কাছে এসে মাথা নুইয়ে কোনো মতে আদেশ পালন করল। এই ছেলেটির সঙ্গে দয়াময়ীর সন্তান সম্বন্ধ যে কি সূত্রে হলো তা বোঝাবার জন্য রায় সাহেব বলতে লাগলেন, ওর বাপ আর আমি একসঙ্গে বিলেতে গিয়েছিলাম বেয়ান। তখন থেকেই আমরা পরম বন্ধু। সুধীর নিজেও বিলেতে অনেকগুলো পাশ করে মাদ্রাজের শিক্ষা বিভাগে ভালো চাকরি পেয়েছে। কথা আছে ওদের বিয়ের পরে কিছুদিনের ছুটি নিয়ে ও বন্দনাকে সঙ্গে নিয়ে আবার বিলেতে যাবে। সেখানে ইচ্ছে হয় বন্দনা কলেজে ভর্তি হবে, আর না হয় শুধু দেশ দেখেই দুজনে ফিরে আসবে। আর দেখো সুধীর, তোমরা যদি এই আগস্ট সেপ্টেম্বরেই যাওয়া স্থির করতে পারো, আমিও না হয় মাস তিনেকে ছুটি নিয়ে একবার ঘুরে আসি। কি বলিস রে বুড়ি, ভালো হয় না? বন্দনা সেখান থেকেই আস্তে আস্তে বলল, কেন হবে না বাবা, তুমি সঙ্গে থাকলে তো ভালোই হয়। রায় সাহেব উৎসাহ ভরে বললেন, হ্যাঁ, তাতে আরও একটা সুবিধে এই হবে যে তোদের বিয়ের পরেও মাসখানেক সময় পাওয়া যাবে। কোনো রকম তাড়াহুড়ো করতে হবে না, বুঝলে না সুধীর সুবিধাটা? এতে সুধীর ও বন্দনা দুজনেই মাথা নেড়ে সায় দিল। দয়াময়ী এতক্ষণে বুঝলেন এই ছেলেটি রায় সাহেবের ভাবি জামাতা, অতএব তাঁরও পুত্রস্থানীয়। বুকের ভেতরটায় হঠাৎ একবার তোলপাড় উঠল। কিন্তু তিনি বিপ্রদাসের মা, বলরামপুরের বহুখ্যাত মুখুজ্জে পরিবারের কর্ত্রী। মুহূর্তে নিজেকে সংবরণ করে নিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, সুধীর, তোমাদের বাড়ি কোথায় বাবা? সুধীর বলল, এখন বোম্বাইয়ে, কিন্তু বাবার মুখে শুনেছি আগে ছিল দুর্গাপুরে, কিন্তু বর্তমানে সেখানে বোধ করি আমাদের আর কিছু নেই। কোন দুর্গাপুর সুধীর? বর্ধমান জেলার? হ্যাঁ, ওই বাবার মুখে তাই শুনেছি। কালনার কাছে কোন একটি ছোট্ট গ্রাম, এখন নাকি সেদেশ ম্যালেরিয়ায় ধ্বংস হয়ে গেছে। দয়াময়ী ক্ষণকাল মৌন থেকে প্রশ্ন করলেন, তোমার বাবার নামটি কি? আমার বাবার নাম শ্রী রামচন্দ্র বসু। দয়াময়ী চমকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামহর নাম কি ছিল হরিহর বসু? প্রশ্ন শুনে রায় সাহেব পর্যন্ত বিস্ময়াপন্ন হলেন। বললেন, আপনি কি ওদের জানেন নাকি? হ্যাঁ, জানি। দুর্গাপুরে আমার মামার বাড়ি। ছেলেবেলায় দিদিমার কাছে মানুষ হয়েছি বলে ও গ্রামের প্রায় সকলকেই চিনি। ওদের বাড়ি ছিল আমাদের পাড়ায়। কিন্তু এখন আর কথা কইবার সময় নেই সুধীর, আমার আন্নিকে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু না খেয়েই যেন তুমি চলে যেও না, আমি এখনই সমস্ত ঠিক করে দিতে বলছি। সুধীর সহাস্যে বলল, তার আর বাকি নেই, বিপ্রদাসবাবু আগেই সে কাজ সমাধা করে দিয়েছেন। দিয়েছে? আচ্ছা, তাহলে আমি এখন আসি। এই বলে দয়াময়ী বেরিয়ে গেলেন।
বন্দনার প্রতি একবার চাইলেনও না, একটা কথাও বললেন না। পরদিন সকালে স্নানান্নিক সেরে বিপ্রদাস প্রতিদিনের অভ্যাস মতো মায়ের পদধূলির জন্য আজও তার ঘরে প্রবেশ করে ভয়ানক আশ্চর্য হয়ে দেখল তাঁর জিনিসপত্র বাঁধা সাদা হচ্ছে। এ কি মা, কোথাও যাবে নাকি? তোকে খুঁজে পেলুম না, তাই দত্তমশাইকে জিজ্ঞাসা করে জানলুম 9:30টার গাড়িতে বার হতে পারলে সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছতে পারবো। কিন্তু পরশু তোর মোকদ্দমার দিন, তুই তো সঙ্গে যেতে পারবি নে। দিজুকে বলে দে, ও আমাদের পৌঁছে দিয়ে আসুক। বিপ্রদাস চেয়ে দেখল মায়ের 2 চোখ রাঙা, মুখ শুষ্ক। দেখলে মনে হয় সারা রাত্রি তাঁর ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। হঠাৎ কি কোনো দরকার পড়েছে মা? 2 দিনের জন্য এসে 8-10 দিন কেটে গেল। ওদিকে ঠাকুর সেবার কি হচ্ছে জানি নে। 5-6টি গরুর প্রসব হবার সময় হয়েছে দেখে এসেছি, তাদের কি হলো খবর পাইনে। বাসুর পাঠশালা কামাই হচ্ছে, আর তো দেরি করা চলে না বিপিন। এ সকল ব্যাপার দয়াময়ীর কাছে তুচ্ছ নয় সত্য, কিন্তু আসল কারণটা যে তিনি প্রকাশ করলেন না, বিপ্রদাস তা বুঝেই ফেলল এবং বলল, তবু কি আজই না গেলে নয় মা? না বাবা, তুই আমাকে বাধা দিস নে। দিজুকে সঙ্গে যেতে বলে দে, না হয় আর কেউ আমাদের পৌঁছে দিয়ে আসুক। তাই হবে মা, বলে বিপ্রদাস পায়ের ধুলো নিয়ে বের হয়ে গেল। নিজের শোবার ঘরে এসে দেখল সতী অত্যন্ত ব্যস্ত এবং কাছে বসে অন্নদা সন্দেশের হাঁড়ি, ফল মূল ও ছেলের দুধের ঘটি গুছিয়ে ঝুড়িতে তুলছে। সতী মাথায় আঁচল টেনে উঠে দাঁড়ালো। বিপ্রদাস বলল, অন্নদা দিদি, ব্যাপার কি জানো? না দাদা, কিছুই জানি নে। সকালে মা আমাকে ডেকে পাঠিয়ে বলে দিলেন ছেলে বউয়ের গাড়িতে খাবার কষ্ট যেন না হয়, তিনি 9টার ট্রেনে বাড়ি যাবেন। বিপ্রদাস সতীকে কারণ জিজ্ঞেস করায় সেও মাথা নেড়ে জানালো সে কিছুই জানে না। শুনে বিপ্রদাস স্তব্ধ হয়ে রইল। অন্নদা না জানতেও পারে, কিন্তু বউ জানে না শাশুড়ির কথা, এমন বিস্ময় কি আছে? কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে সে নিচে চলে গেল। উদ্বেগের সঙ্গে এই ভাবতে ভাবতে গেল এ সকল মায়ের একান্ত স্বভাব বিরুদ্ধ। কি জানি কোন গভীর দুঃখ তাঁর এই বিপর্যস্ত আচরণের অন্তরালে প্রচ্ছন্ন রইল, যা কারো কাছেই তিনি প্রকাশ করলেন না। দয়াময়ী যাত্রা করে যখন নিচে নামলেন তখনও ট্রেনের অনেক সময় বাকি, কিন্তু কিছুতেই আজ তাঁর বিলম্ব সয় না। কোনো মতে বের হতে পারলেই যেন বাঁচেন। সামনে মোটর প্রস্তুত, আর একটাই জিনিসপত্র চাপিয়ে চাকরেরা উঠে বসেছে। ব্যাগ হাতে বিপ্রদাসকে আসতে দেখে তিনি বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করলেন, দিজু কই? বিপ্রদাস বলল, সে যাবে না মা, আমি তোমাদের পৌঁছে দিয়ে আসব। কেন, যেতে রাজি হলো না বুঝি? তাকে এমন কথাটা বলা তোমার উচিত নয় মা। তুমি হুকুম করলে সে সত্যিই কবে অবাধ্য হয়েছে বলো তো? তবে হলো কি, গেল না কেন? আমি যেতে বলিনি মা। এই বলে বিপ্রদাস একটু হেসে বলল, যে জন্যে তুমি এত ব্যস্ত হয়ে পড়েছ, তোমার সেই ঠাকুর, তোমার গরুর পাল, তাদের সত্যিই কি অবস্থা ঘটল নিজের চোখে দেখব বলেই সঙ্গে যাচ্ছি, অন্য কিছুই নয় মা। আর কোনো সময় দয়াময়ী নিজেও হেসে হয়তো কত কথাই ছেলেকে বলতেন, কিন্তু এখন চুপ করে রইলেন। অন্নদা বন্দনাকে ডাকতে গিয়েছিল। সে এইমাত্র স্নান করে বাবার ঘরে যাচ্ছিল। অন্নদার আহ্বানে দ্রুতপদে নিচে এসে ব্যাপার দেখে হতবুদ্ধি হয়ে রইল। দয়াময়ী বললেন, আজ আমরা বাড়ি যাচ্ছি বন্দনা। বাড়ি? সেখানে কি হয়েছে মা? না, হয়নি কিছু, কিন্তু 2 দিনের জন্য এসে 10-12 দিন দেরি হয়ে গেল, আর বাড়ি ছেড়ে থাকা চলে না। তোমার বাবার সঙ্গে দেখা হলো না, এখনো ওঠেননি। আমার ত্রুটি যেন বেহাই মার্জনা করেন। দিজু রইল, অন্নদা রইল,
তুমি দেখো তার যেন অযত্ন না হয়। এসো বৌমা, আর দেরি করো না। এই বলে তিনি গাড়িতে গিয়ে উঠলেন। সতী পেছনে ছিল। সে কাছে এসে মনের হাত ধরেই কেঁদে ফেলল। আমরা চললুম ভাই। আর কিছু তার মুখ দিয়ে বের হলো না। চোখ মুছতে মুছতে গাড়িতে তার শাশুড়ির পাশে গিয়ে বসল। বন্দনা স্তব্ধ, বিস্ময়ে নির্বাক দাঁড়িয়ে, যেন পাথরের মূর্তি। অকস্মাতে কি হলো? বাসু এসে যখন তার পায়ের কাছে প্রণাম করে বলল, আমি যাচ্ছি মাসিমা। তখনই তার চৈতন্য হলো। তারও এখনো কাউকে প্রণাম করা হয়নি। তাড়াতাড়ি বাসুর কপালে একটি চুমো দিয়ে সে গাড়ির দরজার কাছে এসে হাত বাড়িয়ে দয়াময়ী ও মেজদির পায়ের ধুলো নিল। সতী নীরবে তার চিবুক স্পর্শ করল। মা অস্ফুটে আশীর্বাদ করলেন, কিন্তু কি বললেন বোঝা গেল না। মোটর ছেড়ে দিল। অন্নদা বলল, চলো দিদি, আমরা ওপরে যাই। তার স্নেহের কণ্ঠস্বরে বন্দনা লজ্জা পেল। ক্ষণকালের বিহ্বলতা সজোরে ঝেড়ে ফেলে বলল, তুমি যাও অন্নদা, আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিয়ে যাচ্ছি। এই বলে সেই দিকে চলে গেল। কাল বিকালেও কথা হয়েছিল রায়সাহেব বোম্বাই রওনা হলে সকলে একত্রে বলরামপুর যাত্রা করবেন, কিন্তু আজ তার উল্লেখ পর্যন্ত নয়। সুদূর ভবিষ্যতে কোনো একদিনের মৌখিক আহ্বান পর্যন্ত নয়। ঘণ্টাখানেক পরে নিজের হাতে চায়ের সরঞ্জাম নিয়ে বন্দনা পিতার ঘরে গেলে তিনি অত্যন্ত আক্ষেপ সহকারে বলে উঠলেন, বিয়ানরা চলে গেলেন, সকালে উঠতে পারিনি মা। ছি 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 ছি, কি না জানি আমাকে তাঁরা মনে করে গেলেন। বন্দনা বলল, বাবা, আমরা কবে বোম্বাই যাব? তোমার যে বলরামপুরে যাবার কথা ছিল মা, গেলে না কেন? তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বাবা? তুমি যে আজও ভালো হতে পারোনি। ভালো তো হয়েছি মা, বেয়ানকে কথা দেওয়া হয়েছে তুমি যাবে। না হয় যাবার পথে আমি তোমাকে বলরামপুরে নামিয়ে দিয়ে যাব, কি বলো মা? না বাবা, সে হবে না। তোমাকে এতটা পথ একলা আমি যেতে দিতে পারবো না। কন্যার কথা শুনে পিতা পুলকিত চিত্তে তিরস্কার করে বললেন, দূর বুড়ি, দেখা হলে বেয়ান্তরে ঠাট্টা করে বলবে বুড়ো বাপটাকে মেয়েটা চোখের আড়াল করতে পারে না। ছি 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 ছি। তুমি খাও বাবা, আমি আসছি। এই বলে বন্দনা বের হয়ে গেল। সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। বন্দনা এসে দ্বিজদাসের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকল, একবার আসতে পারি দ্বিজবাবু? ভেতর থেকে সাড়া এলো, পারো, একবার নয় শত সহস্রবার, অসংখ্যবার পারো। বন্দনা দরজার পাল্লা দুটো শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে দিয়ে প্রবেশ করল এবং ঘরের সবকটা আলো জ্বেলে দিয়ে খোলা দরজার সামনে একটা চৌকি টেনে নিয়ে উপবেশন করল। দ্বিজদাস হাতের বইটা একপাশে উপুর করে রেখে বিছানায় উঠে বসে বলল, কি হুকুম? কি পড়ছিলেন? ভূতের গল্প। অতিথি বড় না ভূতের গল্প বড়? ভূতের গল্প বড়। বন্দনা বিরক্ত হয়ে বলল, সকল সময় তামাশা ভালো নয়। আমরা যে আপনার বাড়িতে অতিথি, এ জ্ঞান আপনার আছে? দ্বিজদাস বলল, তোমরা যে দাদার বাড়ির অতিথি এ জ্ঞান আমার পূর্ণমাত্রায় আছে, এবং বাড়িওয়ালা আদেশ দিয়ে গেছেন তোমাদের যত্নের যেন ত্রুটি না হয়। ত্রুটি নিশ্চয়ই হতো না, কিন্তু এই ভূতের গল্পটায় আত্মবিস্মৃত হয়ে কর্তব্যে কিঞ্চিত শৈথিল্য ঘটেছে। অতএব অতিথির কাছে ক্ষমা প্রার্থনা করি। সমস্ত দিনটা আমার কত কষ্টে কেটেছে জানেন? নিশ্চয়ই জানি। নিশ্চয়ই জানেন, অথচ প্রতিকারের কি কোনো উপায় করেছেন? না করার প্রথম কারণ পূর্বেই নিবেদন করেছি, আর দ্বিতীয় কারণ এ প্রতিকার আমার সাধ্যাতীত। কেন? সে আমার বলা উচিত নয়। মা এবং মেজদি এমন হঠাৎ বাড়ি চলে গেলেন কেন? মেজদি গেলেন প্রবল পরাক্রান্ত শাশুড়ির হুকুম বলে, নইলে তিনি নির্দোষ। কিন্তু মা গেলেন কেন? সে মাই জানেন। আপনি জানেন না?
হ্যাঁ, একেবারেই জানি নে বললে মিথ্যা বলা হবে, কারণ বৌদি কিঞ্চিত অনুমান করেছেন এবং আমি তার যৎসামান্য একটু অংশ লাভ করেছি। সেই যৎসামান্য অংশটুকুই আমাকে আপনার বলতে হবে। দ্বিজদাস এক মুহূর্ত মৌন থেকে বলল, তবেই বিপদে ফেললে বন্দনা, এ কথা কি তোমার না শুনলেই চলে না? না, সে হবে না, আপনাকে বলতেই হবে। নাই বা শুনলে? দেখুন দ্বিজবাবু, আমাদের শর্ত হয়েছিল এ বাড়িতে আপনার সমস্ত কথা আমি শুনব এবং আপনিও আমার সমস্ত কথা শুনবেন। আপনি জানেন আপনার একটি আদেশও আমি লঙ্ঘন করিনি। বলতে গিয়ে তার চোখে জল আসছিল, আর একদিকে চেয়ে তা কোনো মতে সামলে নিল। দ্বিজদাস ব্যথিত হয়ে বলল, এই নিতান্ত অর্থহীন ব্যাপার, তাই আমার বলার ইচ্ছে ছিল না। মা তোমার পরেই রাগ করে চলে গেছেন বটে, কিন্তু তোমার কিছুমাত্র অপরাধ নেই, সমস্ত দোষ মার নিজের। বৌদিদিরও কিঞ্চিত আছে, কারণ প্রত্যক্ষে না হলেও পরোক্ষ চক্রান্তে যোগ দিয়েছিলেন বলেই আমার সন্দেহ। কিন্তু সবচেয়ে নিরপরাধ বেচারা দ্বিজদাস নিজে। বন্দনা অধীর হয়ে উঠল। বলুন না শিগগির, চক্রান্তটা কিসের? চক্রান্ত শব্দটা বোধহয় সঙ্গত নয়, কিন্তু মা করেছিলেন মনে মনে স্বর্ণলঙ্কা ভাগ, কিন্তু হিসেবের ভুলে ভাগ্যে পড়ল যখন শূন্য, তখন সমস্ত সংসারের ওপর গেলেন চটে। চটাও ঠিক নয়, অনেকটা আশাভঙ্গের ক্ষুব্ধ অভিমান। বন্দনা নীরবে চেয়ে রইল। দ্বিজদাস বলতে লাগল, জানো নিশ্চয়ই যে একদিন তোমার প্রতি ছিল তার যত বড় বিতৃষ্ণা, আর একদিন জন্মালো তার তেমনই গভীর স্নেহ। রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে কাজ কর্মে দয়া মায়ায় একা বৌদি ছাড়া মার কাছে কেউ তোমার আর জোড়া রইল না। তোমাকে ম্লেচ্ছ বলে সাধ্যকার, তখনই মা কোমর বেঁধে প্রমাণ করতে বসতেন, এত বড় নিষ্ঠাবতী ব্রাহ্মণতনয়া সমস্ত ভারতবর্ষ হাতড়ালেও খুঁজে মিলবে না। এই বলে দ্বিজদাস নিজের রসিকতায় আনন্দে অট্টহাস্য করে উঠল। এ হাসি বন্দনার অত্যন্ত খারাপ লাগলেও সে নিজেও হেসে ফেলল। দ্বিজদাস বলল, হাসছ কি বন্দনা? আসলে সেই তো হয়েছে সকলের বিপদ। এতে বিপদ হবে কিসের জন্যে? তবে অবধানপূর্বক শ্রবণ করো। দয়াময়ীর দুই পুত্র, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ। জ্যেষ্ঠের প্রতি যেমন অগাধ আশা ও ভরসা, কনিষ্ঠের প্রতি তেমনই অপরিসীম সন্দেহ ও ভয়। তাঁর ধারণা অপদার্থতায় পৃথিবীতে কনিষ্ঠের সমকক্ষ কেউ নেই। কিন্তু মা তো গর্ভে ধারণ করে সন্তানকে সহজে জলাঞ্জলি দিতে পারেন না। অতএব মনে মনে পুত্রের সদ্গতির উপায় নির্ধারণ করলেন। তোমার স্কন্ধে তাকে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে সংসার মরুভূমি নির্ভয় উত্তীর্ণ করে দেবেন। কিন্তু বিধাতা বিরূপ। অকস্মাৎ কাল সন্ধ্যায় আবিষ্কৃত হল বন্ধনার স্কন্ধদেশে স্থান নেই, ছোট সে তরি, অর্থাৎ কিনা দয়াময়ীর সকল সংকল্প, সকল স্বপ্নজাল ধ্বস্ত বিধ্বস্ত করে কি এক সুধীরচন্দ্র সেখানে পূর্বাহ্নেই সমারূঢ়, তাকে নড়ায় সাধ্যকার। এই বলে সে আর এক দফা উচ্চহাস্যে ঘর ভরিয়ে দিল। বন্দনা কয়েক মুহূর্ত নীরবে তার মুখের প্রতি চেয়ে থেকে প্রশ্ন করল, এরকম বিকট হাসির কারণটা আপনার কি? মা অপদস্থ হয়েছেন তাই, না আপনি নিজে অব্যাহতি পেলেন তারই আনন্দোচ্ছ্বাস? কোনটা? দ্বিজদাস স্মিত মুখে বলল, যদিও এর কোনোটাই নয়, তথাপি কবুল করতে বাধা নেই যে অকস্মাৎ পদস্খলনে মা জননীর এই ধরাশায়িনী মূর্তিতে দর্শক হিসেবে আমি কিঞ্চিত অনাবিল আনন্দরস উপভোগ করেছি। তবে ক্ষতি তাঁর বিশেষ হবে না যদি এর থেকে তিনি অন্তত এটুকু শিক্ষা লাভ করে থাকেন যে সংসারে বুদ্ধি পদার্থটা তাঁরই নিজস্ব নয়, ওতে অপরেরও দাবি থাকতে পারে। কারণ আমাকে না হোক, দাদাকেও মা যদি তাঁর ষড়যন্ত্রের আভাস দিতেন, আর কিছু না ঘটুক, এই কর্মভোগ থেকে তাকে নিষ্কৃতি দিতে পারা যেত। দাদা এবং আমি উভয়ই জানতুম তুমি অন্যের বাগদত্তা বধূ, পরস্পর প্রণয় শৃঙ্খলে আবদ্ধ। অতএব এই ব্যবস্থার অন্যথা ঘটা সম্ভবপর নয়, আর বাঞ্ছনীয় নয়। বন্দনা জিজ্ঞাসা করল,
আপনারা কার কাছে কবে শুনলেন? তোমার বাবার কাছে। এখানে আমাদের আসার দিনই রায় সাহেব তোমাদের ভালোবাসা, বাগদান ও আশু বিবাহের মনোজ্ঞ আলোচনায় আমাদের দু ভাইয়ের দুজোড়া কানেই সুধাবর্ষণ করেছিলেন। না না, রাগ করো না বন্দনা, সাদাসিধে নিরীহ মানুষ, চিত্তের প্রফুল্লতায় সুসংবাদ আত্মীয় স্বজনের কাছে চেপে রাখবার প্রয়োজনই মনে করেননি। বন্দনা কিছুক্ষণ মৌন থেকে প্রশ্ন করল, এই জন্যেই কি মুখুজ্জে মশাই মৈত্রেয়ীকে দেখতে আমাদের পাঠিয়েছিলেন? সে ঠিক জানি নে, কারণ দাদার সমস্ত মনের কথা দেবতাদেরও অজ্ঞাত। শুধু এটুকু জানি, তার মতে মৈত্রেয়ী দেবী সর্বগুণান্বিতা কন্যা। বলরামপুরের ধনী ও মহামাননীয় মুখুজ্জে পরিবারের অযোগ্যা নয়। বন্দনা জিজ্ঞাসা করল, মৈত্রেয়ী দেবী সম্বন্ধে আপনার অভিমতটা কি? এ বাড়িতে ও প্রশ্ন অবৈধ। আমি তৃতীয় পক্ষ। প্রথম ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ মা ও দাদা যে কোনো নারীর গলদেশে আমাকে বন্ধন করে দেবেন, তাঁরই কণ্ঠলগ্ন হয়ে আমি পরমানন্দে ঝুলতে থাকব। এই একগৃহের সনাতন রীতি, এর পরিবর্তন নেই। তার বলার ভঙ্গিতে বন্দনা হেসে ফেলল, বলল, আর ধরুন মৈত্রেয়ীর পরিবর্তে বন্দনার গলদেশেই যদি তারা আপনাকে বেঁধে দেন? দ্বিজদাস নিজের কপালে করাঘাত করে বলল, হায় বন্দনা, সে আশা বৃথা। দুষ্ট রাহু পূর্ণচন্দ্র ভক্ষণ করেছে। কোথাকার সুধীরচন্দ্র লাভ মেরে এসে প্রাসাদে আগুন ধরিয়ে দিলে দ্বিজদাসের স্বর্ণলঙ্কা চোখের সম্মুখে ভস্মীভূত হয়ে গেল। এই প্রসঙ্গ বন্ধ করো কল্যাণী, অভাগার হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। তার নাটকীয় উক্তিতে বন্দনা আর একবার হেসে ফেলে বলল, সোনার লঙ্কার সবটা তো পড়েনি দ্বিজবাবু, অশোক কাননটা রক্ষা পেয়েছিল, হৃদয় বিদীর্ণ না হতেও পারে। দ্বিজদাস মাথা নেড়ে বলল, সে আশ্বাস বৃথা। শ্রীরামচন্দ্রের বরাতের জোর ছিল, কিন্তু আমি সর্ববাদী সম্মত হতভাগ্য দ্বিজদাস। আমার দগ্ধ অদৃষ্টে সমস্ত আশাই পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। না, যায়নি। কি যায়নি? বন্দনা জোর দিয়ে বলল, কিছুই যায়নি। দ্বিজদাস হতভাগ্য বলে বন্দনা হতভাগিনী নয়। আমার অদৃষ্টকে পুড়িয়ে ছাই করে এ সাধ্য সুধীরের নেই, সংসারে কারোর নেই, মায়েরও না, আপনার দাদারও না। তার শান্ত দৃঢ় কণ্ঠস্বরে দ্বিজদাস অবাক হয়ে চেয়ে রইল। চুপ করে রইলেন যে? আমার মনের কথা আপনি টের পাননি, আজকে এই ছলনা করতে চান? না, ছলনা করতে চাইনি বন্দনা, অনুমান করেছিলাম তা মানি, কিন্তু সন্দেহও ছিল প্রচুর। বন্দনা বলল, সে সন্দেহ যেন আজ থেকে যায়। ক্ষণকাল তার মুখের প্রতি চেয়ে থেকে বলল, কিন্তু সন্দেহ তো আমার ছিল না, সেই প্রথম দিন থেকেই না। বাড়ি থেকে রাগ করে চলে এলুম, একলা উপরের ঘরের জানলায় দাঁড়িয়ে হাত তুলে ইঙ্গিতে আমাকে বিদায় দিলেন। মাত্র একটি বেলার পরিচয়, তবু কি তার অর্থ আমার কাছে এতটুকু অস্পষ্ট ছিল ভাবেন? দ্বিজদাস চুপ করে চেয়ে আছে দেখে বন্দনা বলল, গেল সন্দেহ? বোধ হয় আর একটু তাড়া দিলেই যাবে, কিন্তু ভাবছি আমার সংশয় নিরসনের এই পদ্ধতিই কি চিরকাল চালাবে? চিরকালের ব্যবস্থা আগে তো আসুক। কিন্তু সমস্ত জেনেও যে তাচ্ছিলের অভিনয় করে, তাকে বোঝাবার আমার আর কোনো পথ নেই। কিন্তু সে আমি নয়, মা, তাকে বোঝাবে কি করে? মা আপনি বুঝবেন, আমাকে তিনি মেয়ের মতো ভালোবাসেন। আজ হঠাৎ যত চঞ্চল হয়েই চলে যান, যা জেনে গেছেন সে যে সত্যি নয়, এ কথা মাকেই যদি না বোঝাতে পারি, আমি কিসের আশা করি বলুন তো? আমার কোনো ভাবনা নেই দ্বিজবাবু, একদিন না একদিন সমস্ত কথা তাকে আমি বোঝাবই বোঝাবো। বলতে গিয়ে শেষের দিকে হঠাৎ তার গলা ভেঙে দু চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। সত্য ও মিথ্যার দ্বিধা দ্বিজদাসেরও ঘুঁচেও ঘুঁচছিল না, কিন্তু এই চোখের জল ও কণ্ঠস্বরের নিগুড় পরিবর্তন তার সকল সংশয় মুছল। এ তো শুধু পরিহাস নয়,
বিস্ময় ও ব্যথায় আলোড়িত হয়ে সে বলে উঠল, এ কি বন্দনা, তুমি কাঁদছ যে? প্রত্যুত্তরে বন্দনা কথা বলল না, কেবল অশ্রু মুছে আর একদিকে চেয়ে রইল। দ্বিজদাস নিজেও বহুক্ষণ নীরবে থেকে ধীরে ধীরে বলল, সুধীর তো তোমার কাছে কোনো দোষ করেনি বন্দনা। বন্দনা মুখ ফিরিয়ে চাইল না, শুধু বলল, দোষের বিচার কিসের জন্য বলুন তো? আমি কি তার অপরাধের প্রতিশোধ নিতে বসেছি? দ্বিজদাস এ কথার জবাব খুঁজে পেল না, বুঝল প্রশ্নটা একেবারে নিরর্থক হয়েছে। আবার কিছুক্ষণ নিঃশব্দে থেকে বলল, কিন্তু সুধীর তোমাদের আপন সমাজের, অথচ শিক্ষায়, সংস্কারে, অভ্যাসে, আচরণে মুখুজ্জেদের সঙ্গে তোমার কোথাও মিল হবে না। তবে কিসের জন্য এদের কারাগারে এসে চিরকালের জন্য তুমি ঢুকতে যাবে বন্দনা? আমার জন্যে? আজ হয়তো বুঝবে না, কিন্তু একদিন যদি এ ভুল ধরা পড়ে তখন পরিতাপের অবধি থাকবে না। আমাকে তুমি কিভাবে বুঝেছ জানি নে, কিন্তু বৌদি, মা, দাদা, আমাদের ঠাকুর, আমাদের অতিথিশালা, আমাদের আত্মীয় স্বজন, আমি এদেরই একজন। আমাকে আলাদা করে তো তুমি কোনোদিনই পাবে না। দীর্ঘকাল এ কি তোমার সইবে? না সইলে মানুষের মরার পথ তো চিরকাল খোলা থাকে দ্বিজবাবু, কোনো কয়েদখানেই তা বন্ধ করতে পারে না। কিন্তু আমাকেও আপনি কি বুঝেছেন জানি নে, কিন্তু আমার শাশুড়ি, আমার জা, আমার ভাসুর, আমাদের ঠাকুর, অতিথিশালা, আমাদের আত্মীয় স্বজন, সমাজ, এর থেকে আলাদা করে আমার স্বামীকে আমি একদিনও পেতে চাই না। তিনি সকলের সঙ্গে এক হয়েই যেন আমার কাছে থাকেন। দ্বিজদাস বিস্ময়াপন্ন হয়ে বলল, এইসব ধারণা তো তোমাদের নয়, এ তুমি কার কাছে শিখলে বন্দনা? কেউ আমাকে শেখায়নি দ্বিজবাবু, কিন্তু মার কাছ থেকে, মুখুজ্জে মশাইকে দেখে এসব আমার আপনিই মনে হয়েছে। এ বাড়িতে সকল ব্যাপারে সকলের বড় মা, তারপর মুখুজ্জে মশাই, তারপরে দিদি, তারপরে আপনি। এখানে অন্নদারও একটা বিশেষ স্থান আছে। এ বাড়িতে জায়গা যদি কখনো পাই, এদের ছোট হয়েই পাব, কিন্তু সে আমার একটুও অসঙ্গত মনে হবে না। শুনে দ্বিজদাসের যেমন ভালো লাগলো তেমনি মন ব্যথায় ভরে গেল। কিন্তু বন্দনার মনের কথা এমন করে নেওয়া অন্যায়, এই আলোচনা বন্ধ হওয়া প্রয়োজন। জোর করে নিজেকে কঠিন করে সে বলল, কিন্তু মাকে আমাদের এইসব কথা জানিয়ে কোনো লাভ নেই। তিনি তোমাকে মেয়ের মতো ভালোবাসেন, এ আমি জানি। তাই তার একান্ত মনের আশা ছিল তুমি হবে এ বাড়ির ছোট বউ। তোমাদের দুই বোনের হাতে তাঁর দুই ছেলেকে সঁপে দিয়ে তিনি যাবেন কৈলাসে। ফিরতে যদি আর না পারেন, সেই দুর্গম পথেই যদি আসে পরকালের ডাক, এই কথাটা মনে নিয়ে তখন নিশ্চিন্ত নির্ভয় যাত্রা করতে পারবেন। তাঁর বৃহৎ সংসারের দায়িত্ব হস্তান্তরে আর কোনো দিকে ফাঁক নেই। কিন্তু সে হবার আর জো নেই। তাঁর মতে বাগদান মানেই সম্প্রদান। ভালোবেসে যাকে সম্মতি দিয়েছ সেই তো তোমার স্বামী। বিয়ের মন্ত্র পড়া হয়নি বলে তাকে ত্যাগ করতেও তুমি পারো, কিন্তু সেই শূন্য আসন জুড়ে দয়াময়ীর ছেলে গিয়ে বসতে পারবে না। শুনে বেদনায় বন্দনার মুখ পাণ্ডুর হয়ে গেল। জিজ্ঞাসা করল, মা কি এইসব বলে গেছেন দ্বিজবাবু? অন্তত বলা অসম্ভব মনে করি নে বন্দনা। বৌদি বলছিলেন মায়ের সব থেকে বেজেছে এই ব্যথাটা যে সুধীর আমাদের জাত নয়। আসলে তোমরা জাত মানো না, এত বড় বিভেদ যে কিছু দিয়েই এ ফাঁক ভরানো যাবে না। আপনিও কি এই কথাই বলেন? আমি তো তৃতীয় পক্ষ বন্দনা, আমার বলায় কি আসে যায়। রায় সাহেবের আহারের সময় নিকটবর্তী হয়ে আসছিল। বন্দনা উঠে দাঁড়ালো। বের হবার পূর্বে বলল, বাবার ছুটি শেষ হয়েছে, কাল তিনি চলে যাবেন। আমিও কি তার সঙ্গে চলে যাব দ্বিজবাবু? এও কি আমার বলবার বন্দনা? যদি যাও আমাকে তুমি ভুল বুঝে যেও না। তুমি যাবার পরে তোমার হয়ে মাকে তোমার সমস্ত কথা জানাবো, লজ্জা করব না।
তারপরে রইল আমাদের আজকের সন্ধ্যাবেলাকার স্মৃতি, আর রইল আমাদের বন্দে মাতরমের মন্ত্র। বন্দনা এর কোনো উত্তর দিল না, নীরবে ঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে ফিরে এসে বন্দনার অত্যন্ত গ্লানি বোধ হতে লাগল। সে কি নেশা করেছে যে নির্লজ্জ উপযাচিকার মতো নিজের হৃদয় উদ্ঘাটিত করে সমস্ত আত্মমর্যাদার জলাঞ্জলি দিয়ে এলো? অথচ দ্বিজদাস পুরুষ হয়েও যেমন রহস্যাবৃত ছিল তেমনই রইল। তার মুখের ভাবে না ছিল অগ্রাহ্য, না ছিল উল্লাস। সে না দিল আশা, না দিল সান্ত্বনা, বরঞ্চ পরিহাস ছলে এই কথাটাই বারবার করে জানালো যে সে তৃতীয় পক্ষ। তার ইচ্ছা অনিচ্ছা এ বাড়িতে অবান্তর বিষয়। শুধু কি এই মার নাম করে বলল বাগদান মানেই সম্প্রদান, বলল নিরপরাধ সুধীরের শূন্য আসনে গিয়ে দয়াময়ীর ছেলে বসবে না, কিন্তু অপমানের পাত্র এতেও পূর্ণ হল না। তার চোখে জল দেখে সে অবশেষে দয়ার্দ্র চিত্তে মাত্র এইটুকু কথা দিয়েছে যে বন্দনার এই বেহায়াপনার কাহিনী মায়ের কাছে সে উল্লেখ করবে। আবার এইখানেই কি শেষ? দ্বিজদাসের কথার উত্তরে সে যেচে বলেছিল, এই পরিবারের যেখানে যে কেউ আছে সকলের ছোট হয়েই সে আসতে চায়। আর সে ভাবতে পারল না। সেইখানে স্তব্ধভাবে বসে তার কেবলই মনে হতে লাগল প্রকৃত সে অত্যন্ত ছোট হয়ে গেছে, এত ছোট যে আত্মঘাতী হলেও এই হীনতার প্রায়শ্চিত্ত হয় না। বাইরে থেকে কে এসে জানালো রায় সাহেব তাকে ডাকছেন। উঠে সে বাবার ঘরে গেল। সেখানে তাকে বারংবার জেদ করে সম্মত করালো কালই তাঁদের বোম্বে রওনা হতে হবে। অথচ কথা ছিল বিপ্রদাস ফিরে এলে রাতের ট্রেনে তারা যাত্রা করবেন। হঠাৎ এইভাবে চলে যাওয়াটা যে ভালো হবে না এতে সাহেবের সন্দেহ ছিল না। ছুটিও ছিল, স্বচ্ছন্দে থাকাও চলত। তথাপি কন্যার প্রস্তাবে তাকে রাজি হতে হলো। বিছানায় শুয়ে বন্দনার চোখ দিয়ে জল পড়তে লাগল। তারপরে একসময় সে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে সে নিজের ও বাপের জিনিসপত্র সমস্ত গুছিয়ে ফেলল। ফোন করে গাড়ি রিজার্ভ করল এবং বোম্বাই তার করে দিল। সন্ধ্যায় ট্রেন, কিন্তু কিছুতেই যেন তার বিলম্ব সয় না। বেলা তখন 9টা বেজেছে। অন্নদা ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেল। এ কি কাণ্ড! বন্দনা ময়লা কাপড়গুলো ভাঁজ করে একটি তোরঙ্গে তুলছিল। বলল, আজ আমরা যাব। সে তো আজ নয় দিদিমণি, যাবার কথা যে কাল। না, আজই যাওয়া হবে। এই কথা বলে সে কাজ করতেই লাগলো, মুখ তুলল না। অন্নদা এক মুহূর্ত মৌন থেকে বলল, আপনি উঠুন, আমি গুছিয়ে দিচ্ছি, আপনার কষ্ট হচ্ছে। কষ্ট দেখবার দরকার নেই, নিজের কাজে যাও তুমি। এ বাড়ির সমস্ত লোকের প্রতি যেন তার ঘৃণা ধরে গেছে। হেতু না জানলেও একটা যে রাগারাগির পালা চলছে অন্নদা তা জানত। হঠাৎ মা কাল বাড়ি চলে গেলেন, আজ বন্দনাও তেমনি হঠাৎ চলে যাচ্ছে। কিন্তু রাগের বদলে রাগ করা অন্নদার প্রকৃতি নয়। সে যেমন সহিষ্ণু তেমনই ভদ্র। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কুণ্ঠিত স্বরে বলল, আমার দোষ হয়ে গেছে দিদিমণি, আমি আজ সময়ে উঠতে পারিনি। বন্দনা মুখ তুলে চাইল, বলল, আমি তো তার কৈফিয়ত চাইনি অন্নদা। দরকার হয় তোমার মনিবকে দিও। দ্বিজবাবু তার ঘরেই আছেন, তাকে বলোগে। এই বলে সে পুনরায় কাজে মন দিল। বন্দনা বাবার একমাত্র সন্তান বলে একটুখানি বেশি আদরেই প্রতিপালিত। সহ্য করার শক্তিটা তার কম, কিন্তু তাই বলে কটু কথা বলার কুশিক্ষাও তার হয়নি, এবং হয়তো এত বড় কঠোর বাক্য সে জীবনে কাউকে বলেনি। তাই বলে ফেলেই সে মনে মনে লজ্জা বোধ করল। এমনি সময় অন্নদাই সলজ্জ মৃদুকণ্ঠে বলতে লাগল, ডাক্তাররা চলে গেলেন, ফর্সা হয়েছে দেখে ভাবলুম আর শোবো না, শুইনিও। কিন্তু দেয়ালে ঠেস দিয়ে বসতে কি করে চোখ জড়িয়ে এলো, কোথা দিয়ে বেলা হয়ে গেল টের পেলুম না। মনিবের কথা বলছেন দিদিমণি, কিন্তু আপনিও কি আমার মনিব নন? বলুন তো, এই অপরাধ আর কখনো আমার হয়েছে কি? উঠুন, আমি গুছিয়ে দিই।
শেষের দিকের কথাগুলো বোধহয় বন্দনার কানে যায়নি। অন্নদার মুখের পানে চেয়ে বলল, ডাক্তাররা চলে গেলেন মানে? কাল রাত্রিরে দিজুর ভারী অসুখ গেছে। এখানে এসে পর্যন্ত ওর শরীর খারাপ, কিন্তু গ্রাহ্য করে না। কাল মাদের নিয়ে বাড়ি যাবার কথায় আমাকে ডেকে পাঠিয়ে বললে মা যেন না জানতে পারেন, কিন্তু দাদাকে বলে আমার যাওয়াটি মাপ করে দাও অনু দিদি। আমি যেন আজ উঠতে পারছি নে, এমনি দুর্বল। ওকে মানুষ করেছি, ওর সব কথা আমার সঙ্গে। ভয় পেয়ে বললুম, সে কি কথা, শরীর খারাপ তো লুকোচ্ছ কেন? ওর স্বভাবই হলো হেসে উড়িয়ে দেওয়া, তা সে যত গুরুতরই হোক। তেমনি একটুখানি হেসে বললে, তুমি ওদের বিদেয় করো না দিদি, তারপরে আপনিই চাঙ্গা হয়ে উঠব। ভাবলুম মার সঙ্গে ওর বনে না, কোথাও সঙ্গে যেতে চায় না, এ বুঝি তারই একটা ফোন দিই। তাই কিছু আর বললুম না। বরদাদাবাবু ওদের নিয়ে চলে গেলেন। তারপরে সমস্ত দিনটা ও শুয়ে কাটালে, কিছু খেলে না। দুপুরবেলা গিয়ে জিজ্ঞেস করলুম, দিজু কেমন আছো? বললে ভালো আছি, কিন্তু ওর চেহারা দেখে তা মনে হলো না। ডাক্তার আনতে চাইলুম, দিজু কিছুতে দিলে না। বললে কেন মিছে দাদার অর্থদণ্ড করাবে দিদি? তোমার অপব্যয়ের কথা শুনলে গিন্নি রাগ করবেন। মায়ের ওপরে অভিমান ওর আর গেল না। সমস্ত দিন খেলে না, বিছানায় শুয়ে কাটালে। বিকেলে গিয়ে জিজ্ঞেস করলুম, দিজু শরীর যদি সত্যিই খারাপ নেই, তবে সমস্ত দিন শুয়ে কাটাচ্ছই বা কেন? ও তেমনি হেসে বললে, অনু দিদি শাস্ত্রে লেখা আছে, শুয়ে থাকার মতো পুণ্য কাজ জগতে নেই, এতে কৈবল্য মেলে। একটু পারিত্রিক মঙ্গলের চেষ্টায় আছি, তোমার ভয় নেই। সবটাতেই ওর তামাশা, কথায় পারবার জো নেই। রাগ করে চলে এলুম, কিন্তু ভয় ঘুচল না। ও একখানা বই টেনে পড়তে শুরু করে দিলে। অন্নদা একটু থেমে বলতে লাগলো, রাত্রি বোধ করি তখন 12টা। আমার দোরে ঘা পড়ল। কে রে? বাইরে থেকে জবাব এলো, অনু দিদি আমি, দোর খোলো। এত রাত্রে দিজু ডাকে কেন? ব্যস্ত হয়ে দোর খুলে বেরিয়ে এলুম। দিজু, এ কি মূর্তি! চোখ কোটরে ঢুকেছে, গলা ভাঙা, শরীর কাঁপছে, কিন্তু তবু হাসি। বললে, দিদি মানুষ করেছিলে, তাই তোমার ঘুম ভাঙালুম। যদি চোখ বুঝতেই হয়, তোমার কোলেই মাথা রেখে বুঝবো। এই বলে অন্নদা ঝরঝর করে কেঁদে ফেলল। তার কান্না যেন থামতে চায় না, এমনই ভেতরের অদম্য আবেগ। নিজেকে সামলাতে তার অনেকক্ষণ লাগলো। তারপর বলল, বুকে করে তাকে ঘরে নিয়ে গেলুম, কিন্তু যেমন কাঠ বমি, তেমনি পেটের যন্ত্রণা। মনে হলো রাত বুঝি আর পোয়াবে না, কখন নিঃশ্বাসটুকু বা বন্ধ হয়ে যায়। ডাক্তারদের খবর দেওয়া হলো, তারা সব এসে পড়লেন, ফুঁড়ে ওষুধ দিলেন, গরম জলের তাপ সেঁক চলতে লাগলো। চাকরেরা সব জেগে বসে। ভোরবেলায় দিজু ঘুমিয়ে পড়লে। ডাক্তাররা বললে আর ভয় নেই। কিন্তু কিভাবে যে রাতটা কেটেছে দিদিমণি, ভাবলে মনে হয় বুঝি দুঃস্বপ্ন দেখেছি। ওসব কিছুই হয়নি। এই বলে অন্নদা আবার আঁচলে চোখ মুছে ফেলল। বন্দনা আস্তে আস্তে বলল, আমি কিছুই জানতে পারিনি। আমাকে তুললে না কেন অন্নদা? সকালে ওই একটা অশান্তি গেল, আর তোমাকে ব্যস্ত করলুম না দিদিমণি, নইলে দিজু বলেছিল। বন্দনা এ প্রসঙ্গ ছেড়ে দিল, বলল, দিজুবাবু এখন কেমন আছেন? ভালো আছে, ঘুমুচ্ছে। ডাক্তাররা বলে গেছেন হয়তো সন্ধ্যার আগে আর ঘুম ভাঙবে না। বড়বাবু এসে পড়লে বাঁচি দিদি। তাকে কি খবর দেওয়া হয়েছে? না, দত্তমশাই বললেন তার আবশ্যক নেই, তিনি আপনিই আসবেন। ও ঘরে লোক আছে তো? হ্যাঁ দিদিমণি, দুজন বসে আছে।
ডাক্তার আবার কখন আসবেন? সন্ধ্যার আগেই আসবেন বলে গেছেন, আর ভয় নেই। চিকিৎসকেরা অভয় দিয়ে গেছেন, বন্দনার এইটুকুই সান্ত্বনা। এছাড়া তার কি বা করবার আছে? বন্দনা গিয়ে বাবাকে দ্বিজদাসের পীড়ার সংবাদ দিল, কিন্তু বেশি বলল না। তিনি সেইটুকু শুনেই ব্যস্ত হয়ে উঠলেন। কই, ওই আমি তো কিছু জানতে পারিনি। না, আমাদের ঘুম ভাঙানো কেউ উচিত মনে করেনি। কিন্তু সেটা তো ভালো হয়নি। বন্দনা চুপ করে রইল। তিনি অনেক পরে নিজেই বললেন, ওই টিকিট কিনতে পাঠানো হয়েছে, গাড়ি রিজার্ভ হয়ে আছে। আমাদের যাওয়ার তো দেখছি একটু বিঘ্ন ঘটল। কেন বিঘ্ন হবে বাবা? আমরা থেকেই বা তাদের কি উপকার করব? না, উপকার নয়, কিন্তু তবু। না বাবা, এমনি করে কেবলই দেরি হয়ে যাচ্ছে। আর তুমি মত বদলিও না। এই বলে বন্দনা বের হয়ে এলো। বেলা পড়ে আসছে। বন্দনার ঘরে ঢুকে অন্নদা মেঝের উপর বসল। তাদের যাত্রা করতে এখনো ঘন্টা দুয়েক দেরি। বন্দনা জিজ্ঞাসা করল, দ্বিজুবাবু ভালো আছেন? হ্যাঁ দিদি, ভালো আছে, ঘুমোচ্ছে। আমাদের যাবার সময় কারোর সঙ্গে দেখা হলো না। একজনের হয়তো তখনও ঘুম ভাঙবে না, আর একজন যখন বাড়ি এসে পৌঁছবেন তখন আমরা অনেক দূর চলে গেছি। হ্যাঁ, বরদাদাবাবু আসবেন প্রায় 9টা রাত্রিরে। তিনি এসে পড়লে সবাই বাঁচি, সকলের ভয় ঘোচে। কিন্তু ভয় তো কিছু নেই অন্নদা। নেই সত্যি, কিন্তু বরদাদাবাবুর বাড়িতে থাকাই আলাদা জিনিস দিদি। তখন কারো আর কোনো দায়িত্ব নেই, সব তাঁর। যেমন বুদ্ধি তেমনই বিবেচনা, তেমনই সাহস, আর তেমনই গাম্ভীর্য। সকলের মনে হয় যেন বটগাছের ছায়ায় বসে আছি। সেই পুরনো কথা, সেই বিশেষণের ঘটা। মনিবের সম্বন্ধে যেন এদের মজ্জাগত হয়েছে। অন্য সময় হলে বন্দনা খোঁটা দিতে ছাড়ত না, কিন্তু এখন চুপ করে রইল। অন্নদা বলতে লাগল, আর এই দ্বিজু, দুই ভাই যেন পৃথিবীর এপিঠ ওপিঠ। বন্দনা আশ্চর্য হয়ে বলল, কেন? তা বই কি দিদি, না আছে দায়িত্ববোধ, না আছে ঝঞ্ঝাট, না আছে গাম্ভীর্য। বৌদি বলেন ও হচ্ছে শরতের মেঘ, না আছে বিদ্যুৎ, না আছে জল, উড়ে উড়ে বেড়ায়। ব্যাপার যতই গুরুতর হোক, হেসে খেলে ও কাটাবেই কাটাবে। না গৃহী, না বৈরাগী। কত খাতক যে ওর কাছে বুঝিয়া পাইলাম লিখিয়ে নিয়ে পরিত্রাণ পেয়েছে, তার হিসেব নেই। মুখুজ্জেমশাই রাগ করেন না? করেন না, খুব করেন, বিশেষ মা। কিন্তু ওকে পাওয়া যাবে কোথায়? কিছুদিনের মতো এমন নিরুদ্দেশ হয় যে বৌদি কান্নাকাটি শুরু করে দেন। তখন সবাই মিলে খুঁজে ধরে আনে। কিন্তু এমন করেও তো চিরদিন কাটতে পারে না দিদি। ওরও বিয়ে দিতে হবে, ছেলে পুলে হবে, তখন যে এ অবস্থায় দেউলে হতে হবে। এ কথা তোমরা ওকে বলো না কেন? ঢের বলা হয়েছে, কিন্তু ও কান দেয় না। বলে তোমাদের ভাবনা কেন, দেউলেই যদি হই, বউ দিদি তো আর দেউলে হবে না, তখন সকলে মিলে ওর ঘাড়ে গিয়ে চাপবো। মেজদি কি বলেন? দেওরের উপর তার আদরের শেষ নেই। বলেন আমরা খাবো আর দ্বিজু উপোস করবে নাকি? আমার 500 টাকা তো আর কেউ ঘুচোতে পারবে না। আমাদের গরিবি চালে তাতেই চলে যাবে। বড়বাবু তার লক্ষ লক্ষ টাকা নিয়ে সুখে থাকুন, আমরা চাইতে যাব না। শুনে বন্দনার কি যে ভালো লাগলো তার সীমা নেই। যে বলেছে সে তারই বোন, অথচ যে সমাজে, যে আবহাওয়ার মধ্যে সে নিজে মানুষ, সেখানে এ কথা কেউ বলে না, হয়তো ভাবতেও পারে না। বলার কখনো প্রয়োজন হয় কিনা তাই বা কে জানে। কিন্তু অন্নদা যা বলছিল সে যেন পুরাকালের একটা গল্প। এরা একান্নবর্তী পরিবার, কেবল বাইরের আকৃতিতে নয়, ভেতরের প্রকৃতিতেও। অন্নদা এখানে দাসী নয়, দ্বিজদাসের সে দিদি। কেবল মৌখিক নয়, আজও সকল কথা তার এরই কাছে।
এই অন্নদার বাবা এই পরিবারের কর্মে গত হয়েছে, তার ছেলে এখানে মানুষ হয়ে এখানেই কাজ করে জীবিকা নির্বাহ করছে। অন্নদার অভাব নেই, তবু মায়া কাটিয়ে তার যাবার জো নেই। এই সমৃদ্ধ বৃহৎ পরিবারে অনুবিদ্ধ এমন কতজনের পুরুষানুক্রমের ইতিহাস মেলে। দয়াময়ীর অবাধ্য সন্তান দ্বিজদাসও কাল বলেছিল, তার মা, দাদা, বৌদি, তাদের গৃহদেবতা, অতিথিশালা সমস্ত নিয়েই সে। তাদের থেকে পৃথক করে বন্দনার কোনোদিন তাকে পাওয়ার সম্ভাবনা নেই। তখন বন্দনা অস্বীকার করেনি বটে, তবু আজই এ কথার যথার্থ তাৎপর্য বুঝল। কথা শেষ হয়নি, অনেক কিছু জানবার আগ্রহ তার প্রবল হয়ে উঠল, কিন্তু বাধা পড়ল। চাকর এসে জানালো রায় সাহেব ব্যস্ত হয়ে উঠেছেন, 6টা বেজেছে, যাত্রা করবার সময় 1 ঘন্টার বেশি নেই। প্রস্তুত হবার জন্য বন্দনাকে উঠতে হলো। যথাসময় রায় সাহেব নিচে নামলেন। নামতে নামতে মেয়ের নাম ধরে একটা হাঁক দিলেন। বন্দনার কানে এসে তা পৌঁছল। অন্যায় যত বড় হোক, অনিচ্ছা যত কঠিন হোক, যেতেই হবে। বারংবার জিদ করে যে ব্যবস্থা নিজে ঘটিয়েছে তার পরিবর্তন চলবে না। ঘর থেকে যখন বের হলো, এই কথাই সর্বাগ্রে মনে হলো, ভবিষ্যতে যতদূর দৃষ্টি যায় কোনোদিন কোনো ছলেই এখানে ফিরে আসার সম্ভাবনা নেই। কিন্তু তার অনেক সুখের স্বপ্ন দিয়ে যে এই ঘরখানি পূর্ণ হয়ে রইল, তা কোনো কালে ভুলতে পারবে না। সোজা পথ ছেড়ে দ্বিজদাসের পাশের বারান্দা ঘুরে নামবার সময় সে ঘরের দিকে একবার চোখ ফেরালো, কিন্তু যে জানলাটা খোলা ছিল তা দিয়ে দ্বিজদাসকে দেখা গেল না। মোটরের কাছে দাঁড়িয়ে দত্তমশাই, রায় সাহেব তাকে ডেকে ভৃত্যদের দেবার জন্য অনেকগুলো টাকা হাতে দিলেন এবং হঠাৎ যাবার জন্য অনেক দুঃখ প্রকাশ করে দ্বিজদাসের খবরটা তাকে অতি শীঘ্র জানাবার অনুরোধ করলেন। গাড়িতে উঠবার পূর্বে বন্দনা অন্নদাকে একপাশে ডেকে নিয়ে বলল, দ্বিজবাবুর তুমি দিদি, তাকে মানুষ করেছ। এই আংটিটি তোমার বৌমাকে দিও অনুদিদি, সে যেন পরে। এই বলে হাতের আংটি খুলে তার হাতে দিয়েই বাবার পাশে গিয়ে বসল। মোটর ছেড়ে দিল। এখানে ওখানে দাঁড়িয়ে কয়েকজন ভৃত্য ও দত্তমশাই নমস্কার করল। বন্দনা নিজের অজ্ঞাতসারেই ওপরে চোখ তুলল, কিন্তু আজ সেখানে আর একদিনের মতো সকলের অগোচরে দাঁড়িয়ে নিঃশব্দ সংকেতে বিদায় দিতে দ্বিজদাস দাঁড়িয়ে নেই। আজ সে পীড়িত, আজ সে নিদ্রায় অচেতন।